সুধী দর্শক, আপনাদেরকে নিউ ভিউয়ে স্বাগত। আজকে আমাদের অতিথি আছেন একজন, ওনার নাম হচ্ছে খালিদা হানুম আক্তার। উনি ডাক্তার, অ্যাজ ওয়েল অ্যাজ উনি পাবলিক হেলথে পিএইচডি করেছেন জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে, পাবলিক হেলথ ডিপার্টমেন্টের। এছাড়া ওনার বর্ণাঢ্য জীবন স্বাস্থ্য খাতে। উনি সরকারি চাকরি করেছেন। উনি রিপ্রোডাক্টিভ হেলথ ইনস্টিটিউশনের উনি কাজ করেছেন অনেক বছর। এছাড়াও ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের উনি ডিরেক্টর জেনারেল ছিলেন, এবং পরবর্তীতে উনি স্মাইলিং সান বা সূর্যের হাসি ইউএসএইড এর একটা প্রজেক্টের উনি চিফ অফ পার্টি ছিলেন। আর এছাড়াও উনি অন্তর্বর্তী সরকারের সময় ওমেন অ্যাফেয়ার্স রিফর্ম কমিশনের উনি মেম্বার ছিলেন, এবং সেখানে যেই রিফর্ম এর ব্যাপারে যেই ডকুমেন্টস, সেটার উনি উনি ওটার লেখক ছিলেন, উনি সেটা লিখেছেন, ওনার বিজ্ঞ পরামর্শ দিয়েছেন। তো সেগুলো নিয়ে আমরা পরে আলাপ করব। তো আমি দর্শকদেরকে সাথে পরিচয় করিয়ে দিলাম ডক্টর খালিদা হানুম আক্তার। উনি এখন আমেরিকায় আছেন, বাল্টিমোরে। তো বাল্টিমোর মিনস এটা ডিসির পাশে। তো আপনাকে স্বাগত, ডক্টর খালিদা আক্তার। হুম। অনেক আহ, অনেক ধন্যবাদ আবিদ রহমান, আপনার আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জি। সুযোগ তো আমাদের, আমাদের দর্শকদের। আমরা অবশ্যই স্বাস্থ্য বিষয়ে কথা বলবো আপনাকে পেলাম যখন, এবং আপনার এই এত বড় একটা অভিজ্ঞতা, যেটা আমাদের দর্শকদের কাজে লাগবে, আমাদেরও কাজে লাগবে বোঝার জন্য। স্বাস্থ্য খাত নিয়ে এখন বাংলাদেশে দেখছি যে এখনকার যে সরকার, তারেক রহমানের যেই অ্যাডমিনিস্ট্রেশন, তারা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছেন, এবং কমিউনিটি লেভেলে, লোকাল লেভেলে গুরুত্ব দিচ্ছেন। আপনি যেহেতু সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করেছেন, স্বাস্থ্য খাতের মেইনলি ওমেন অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স এগুলো, এবং এমনকি মানে রিপ্রোডাক্টিভ হেলথ এবং অ্যাডোলেসেন্ট বা যারা কিশোর কিশোরী, এদের নিয়ে কাজ করেছেন। আপনি আপনি তো জানেনই যে বাংলাদেশে যে অভ্যুত্থান হলো, সেটা কিশোর কিশোরীদের অভ্যুত্থান হলো। তো আমরা আপনার কাছ থেকে ইনসাইট পেতে পারি। আমি জানি না কতদূর মানে স্বাস্থ্য থেকে আম, এদের স্বাস্থ্যের ব্যাপার কতদূর আমরা নজর দিচ্ছি, এবং এছাড়াও আমাদের বাংলাদেশের যে জনসংখ্যার বিস্ফোরণ এতটুক জায়গায়, সেটাতে তো অবশ্যই রিপ্রোডাক্টিভ হেলথ একটা ব্যাপার আছে। রিপ্রোডাক্টিভ হেলথ শুধু যে জনসংখ্যা কমানো সেটাও না। রিপ্রোডাক্টিভ হেলথ আমি যতদূর বুঝি যে সেটা মানে হচ্ছে যে যাতে সুস্থ থাকে মানুষ, যাতে যেমন এর ভিতরে হয়তো থাকতে পারে যে 18 বছরের পরে বিয়ে বা আগে বিয়ে, মেয়েদের আর্লি ম্যারেজ হলে কি হতে পারে, কি প্রবলেম হতে পারে, বা পরবর্তী ম্যারেজেও কি প্রবলেম, এখানে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। যেমন অনেক ইউরোপিয়ান কান্ট্রি তো ঠিকই। 16 বছর পর্যন্ত ওরা ধরে। আবার আমাদের অনেক সময় বলা হয় যে এতে অনাচার এই সমস্ত বেড়ে যেতে পারে, কারণ ফিজিক্যাল যে ইয়েটা তৈরি হয়, সেটা অনেক আগেই তৈরি হয়ে যায়। এগুলো অনেক ব্যাপার আছে, সামাজিক অনেক ব্যাপার সাংস্কৃতিক, আছে, অনেক আছে। এগুলো নিয়ে আমরা আপনি যদি কিছু বলতে চান বলতে পারবেন। ওভারঅল পরিস্থিতি হচ্ছে যে আমাদের যে হেলথ পলিসি এখনকার, সেটার ব্যাপারে কিছু যদি আলোকপাত করতে পারেন। আমাদের আসলে জানা নাই কি হচ্ছে, শুধু কিছু কিছু মিডিয়ায় যা শুনছি সেগুলো নিয়ে যা বুঝছি। তো আপনি একটু আমাদের যেটাকে বলে ইউনিভার্সাল হেলথ কাভারেজ, যে একটা কনসেপ্ট আছে, এটার জি। ব্যাপারটা যদি একটু আলোকপাত করেন যে ব্যাপারটা কি, এবং এখানে বাংলাদেশ কিভাবে কাজ করছে বা করতে পারে, ইত্যাদি ইত্যাদি। জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আম, অনেক আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি এবং করে খুব আনইউজুয়ালি আমি ফ্যামিলি প্ল্যানিং এ জয়েন করেছিলাম। তো ফ্যামিলি প্ল্যানিংটা তো একটা প্রিভেন্টিভ কেয়ার, এটা কিউরেটিভ কেয়ার কিন্তু নয়। তো আমার মা গাইনোকোলজিস্ট ছিলেন রংপুরে। তো আমি তাকে দেখেছি যে অনেক কমপ্লিকেশন কিভাবে ডিল করতে হয়, কেন এত কমপ্লিকেশন আসছে। সেখান থেকে হয়তো আমার একটা ছিল যে আমি আর কিছু করতে পারি কিনা, অন্য কিছু করতে পারি কিনা, প্রিভেন্টিভ কেয়ারটাকে দিতে পারি কিনা যাতে মানুষের ভোগান্তিটা কম হয়। তো যার জন্য আমার নিজের একটা ইনক্লিনেশন ছিল এবং ওই জন্যই বোধহয় ফ্যামিলি প্ল্যানিং এ জয়েন করলাম। তারপরে আমাকে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় আমেরিকাতে পাঠালো একটা ট্রেনিং এর জন্য, 6 মাসের ট্রেনিং।
তো তখন যুদ্ধ লাগলো, তো আমরা আরেকটু বেশি থেকে গেলাম, আমরা 3 জন ডাক্তার এসেছিলাম। তো আমরা যখন ব্যাক করলাম স্বাধীনতার একটু আগে আগে ব্যাক করে, আমরা তখন জয়েন করলাম আবার ফ্যামিলি প্ল্যানিং এ গিয়ে আমরা জয়েনিং রিপোর্ট দিলাম। তো একটা জিনিস একটু আমি বলতে চাই এখানে, যেহেতু ওই সময়টা চলে এসছে, সেটা হলো আমাদের যে নারীরা তখন নির্যাতিত হয়েছিলেন এবং প্রেগনেন্ট হয়েছিলেন, তখন ওনাদেরকে সেবা দেওয়ার জন্য আমাকে 5 মাসের জন্য ডেপুটেশনে দেয়া হয়েছিল, এবং তাদেরকে, এটা একটা কনফিডেন্সিয়াল ক্লিনিক ছিল, সেখানে আমি সেবা দিয়েছি। আমি ওটার উপর একটা বইও লিখেছি। তো এটা আমার বলার ইয়ে হলো যে আমরা দেশকে, দেশের যুদ্ধের সময় দেশেও ছিলাম বিদেশেও ছিলাম, এবং তখন থেকে আজকের মধ্যে যে আমাদের অগ্রগতিটা হয়েছে, নিঃসন্দেহে একটা অনুন্নত দেশ হিসাবে, ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমরা কিন্তু অনেকখানি এগিয়েছি। নারী স্বাস্থ্য, একটু 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 আপনাকে ইন্টারাপ্ট করছি, সরি। এটা বলেন বলেন, কোনো অসুবিধা মানে নেই, আমরা তো আলোচনাই করছি। হ্যাঁ, কোশ্চেনটা আসছে। এই যে আপনি হুম। যে শুরু করলেন যে এই যে যারা নারী যারা তখন জি। ভিকটিম হয়েছে তাদেরকে আপনারা সেবা দিয়েছেন, হুম। এইখানে অনেকে এটাকে কনফিউজ করে ফেলে। অনেকে বলতে চায় যে না ওরকম, আমি কিছু টেলিভিশনের ইয়েও দেখেছি, এই অন্তর্বর্তী সরকারের সময়ও দেখেছি যে না খুঁজেই তো পাওয়া যাচ্ছে না কোথায়, এবং না তারপরে না। তাদেরকে যে বীরাঙ্গনা নাম দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ও বলছে যে না এরকম তো খুঁজে পাচ্ছি না, এই গ্রামে গেছি কোথায় কেউ চেনে না, এরকম এরকম ব্যাপার স্যাপার। তো অনেকে বলতে চায় যে এটা অলমোস্ট লাইক এ মিথোলজি, মানে না কিছুই আবিদ ভাই, হয়নি। আপনাকে আমি থামাই এই জন্য যে এটা হ্যাঁ, নিয়ে আমরা আরেকদিন আলাপ করতে পারবো, কারণ আমি যে হ্যাঁ, বইটা লিখেছি ওখানে হুম, হুম, তখন যে ডকুমেন্টেশন গুলো ছিল গ্লোবালি এবং বাংলাদেশে, ওগুলো সব আমি দিয়েছি ওখানে। তো ওটা একটা, ওকে। আমি বলবো যে ওটা একটা প্রমাণপত্রের মতো, যে ওই সময় কি অনেকেই লিখেছেন হয়তো, কিন্তু আমি যেহেতু নারীদের সেবা ডেলিভারি করিয়েছি, তাদের ইন্ডাকশন করিয়েছি, এবং বিদেশি ডাক্তার যারা এসেছিলেন তারা যে ইন্ডাকশন করেছেন, কারণ তখন তো আমরা ইয়াং ডাক্তার, আমরা জানি না হাউ টু ইনডিউস, হ্যাঁ, কিন্তু হুম। আমরা বাকি ডাক্তারি সেবা যেটা আমাদের সামনে যেগুলো হয়েছে, আমি সেগুলোকে একেবারেই আমি লিখেছি, যদিও লিখতে আমার একটা অনেক সেকেন্ড, দেরি হয়ে গেছে। ইনডিউস, ইন্ডাকশন বা ইনডিউস এটাও আমরা বুঝি না, একটু যদি বাংলা মানে ইনডিউস কোনোভাবে হলো যদি যে, একটু যেমন যেমন একটা নারী 9 মাসের গর্ভবতী, আমরা জানি এই গর্ভটা তার স্বামীকে দিয়ে হয়নি, এটা পারপিট্রেটর দিয়ে হয়েছে এবং নির্যাতনের শিকার হিসাবে সেই গর্ভবতী। তখন এই গর্ভটাকে আমাদের ইনিশিয়েট করতে হয়েছে, ডেলিভারিটা স্টার্ট করতে হয়েছে, ও আচ্ছা ডেলিভারিটাকে আচ্ছা। ইনডিউস করতে হয়েছে। তখন আমরা যন্ত্র ঢুকিয়ে বা তার যে অ্যামনিওটিক স্যাক থাকে ওটাকে কেটে অ্যামনিওটিক ফ্লুইড বের করে, তখন লেবারটা, তখন বেবিটা তখন ফরেন বডি হয়ে যায়, তখন লেবার পেইন স্টার্ট করে। এই অনেকটা অ্যাবর্শনের মতো, কিন্তু 28 সপ্তাহের আগে হলে অ্যাবর্শন বলি, 28 সপ্তাহের পরে হলে এটাকে লেবার ইন্ডাকশন বলা হয়, যে ডেলিভারিটাকে আমরা স্টার্ট করে দিচ্ছি একটা প্রসেসের মাধ্যমে। এবং এগুলো টেক্সট বুক অ্যাপ্রুভড, এগুলো গাইনোকোলজি অ্যাপ্রুভড প্রসিজিওর, এবং অ্যাডভান্স ট্রেনিং নেওয়া ডাক্তাররাই আমাদের আইপিপিএফ থেকে এসেছিলেন ডক্টর ম্যালকম পটস, তারপরে অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন আরেকজন ডক্টর ডেভিস। কিন্তু এরা সবাই আইপিপিএফ এর মাধ্যমে, লন্ডন ইন্টারন্যাশনাল প্ল্যান প্যারেন্টহুডের সঙ্গে সরকারের একটা ছিল তখন চুক্তি, যে আমরা তোমাদেরকে সাহায্য করব এই ব্যাপারে। তো তখন এসেছিলেন, এবং তাদের একজন আমার, পরবর্তীতেও আমি কাজ করেছি, ওনাকে আমি খুব ভালো চিনি। তো ওটা আরেকটা অধ্যায় আমাদের দেশের। আমি জি, এটা তুললাম অফকোর্স। এই কারণে যে আমার সঙ্গে সম্পৃক্ততা, এবং আমি নারী স্বাস্থ্যতে যাব এটার সঙ্গে আমার পরবর্তী যে হপকিন্সে আমি পড়াশোনা করতে আসলাম, তার একটা খুবই খুবই কাছাকাছি সম্পৃক্ততা থাকার জন্য আমি এটা চলেই আসে আমি কথা বলতে গেলে। তারপরে হ্যাঁ আমি নারী অবশ্যই। স্বাস্থ্য নিয়েই কাজ করলাম এবং প্রিভেন্টিভ কেয়ার নিয়েই আমি কাজ করলাম, কারণ আমি দেখলাম যে মানুষের কষ্টটা কমাতে হলে আমাকে আগের থেকে সেবা দিতে হবে, যাতে তার কষ্ট, যাকে তার তার কমপ্লিকেশন না হয়, সে সুস্থভাবে সেবাটা পেতে পারে, এবং তার কঠিন রোগটা না হয়, তার আগেই আমি যেন তাকে ডিটেক্ট করে আমি অল্প খরচে তাকে সেবা দিতে পারি। এটা হলো প্রিভেন্টিভ কেয়ারের। যে আমরা যত উন্নত দেশে যাই, উন্নত দেশগুলোতে দেখবেন তাদের প্রিভেন্টিভ কেয়ার তত ডেভেলপ, তাদের তাদের কিউরেটিভ থেকে প্রিভেন্টিভ অনেক বেশি ডেভেলপড, কেন তার মানুষকে তারা সুস্থ রাখতে চায়, এবং ভোগান্তি যেন কম হয়, খরচ যেন কম হয়। এই জিনিসগুলোকে সামনে রেখে প্রত্যেকটা মানুষকে সেবার
অন্তর্ভুক্ত করে তাকে যার যে বয়সে যে সেবাটা লাগবে সেইভাবে দিতে হবে। আপনি একটু আগে যেটা বলছিলেন রিপ্রোডাক্টিভ হেলথের কথা, আমাকে কেউ জিজ্ঞেস করলে বলে আমি রিপ্রোডাক্টিভ হেলথ এপিডেমিওলজিস্ট, অফকোর্স আমি রিসার্চারও। আমি তারপরে বড় বড় প্রজেক্ট চালিয়েছি যেখানে আমি রিপ্রোডাক্টিভ হেলথকে ডেভেলপ করার চেষ্টা করেছি। তো রিপ্রোডাক্টিভ হেলথটা যখন আসে তখন এটা হলো লাইফ সাইকেল অ্যাপ্রোচ। একটা নারীর একেবারে শিশু বয়স থেকে শুরু করে প্রৌঢ় বয়স পর্যন্ত লাইফ সাইকেল। আমরা যে এই যে অন্তর্বর্তী সরকারের সময় যখন আমরা নারী সমন্বয় কমিশন, নারী বিষয়ক সমন্বয় কমিশনের থিম ছিল যে একটা নারীর সারা জীবনের আম, যে সাইকেলটা আছে সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, শুধু রিপ্রোডাক্টিভ হেলথ করলে হবে না, আমাদের একেবারে শিশু জন্ম শেষ থেকে তার মৃত্যু পর্যন্ত সারা জীবনটাকে আমাদের দেখতে হবে, কারণ ভোগান্তিটা সব বয়সেই হয়। তো এই থিমগুলো কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম এটা কিন্তু পরিবর্তন হচ্ছে প্রয়োজনের খাতিরে। তো আমি যেহেতু নারী স্বাস্থ্য নিয়েই কাজ করি, আমি না, আমার লেন্সটা নারীর ভোগান্তিটাকে বেশি দেখে। আমরা যখন বড় বড় জায়গায় যাব মানুষ ইন জেনারেল বলতে থাকে হসপিটালাইজেশন এত, এবং রুগী এত, আক্রমণ এত, প্রেভালেন্স এত, কিন্তু এই যে জেন্ডার সেপারেশন করা এই জিনিসটা আমরা কম বলে থাকি, যার জন্য আমি এটাকে বেশি করে বলি। কারণ আমি অনেকগুলো ক্ষেত্রে দেখছি, দেখেন নারীদের প্রেগনেন্ট হতে হবে, তাকে মা হতে হবে, তাকে ডেলিভারি করাতে হবে, তার যদি আনওয়ান্টেড প্রেগনেন্সি হয় তাকে তাকে তাহলে অ্যাবর্শন করাতে হবে, বা তাকে এমআর করে মেনস্ট্রুয়াল রেগুলেশন করতে হবে। সামাজিক এটা একটা বিরাট বড় একটা স্টিগমা আছে, সেখান থেকে তাকে পরিত্রাণ পেতে হবে। এই যে নারীর যে ভোগান্তিগুলো বেশি, এই জিনিসগুলো আমার চোখে বেশি করে পড়ে। তার হাতে রিসোর্স নাই, সে চাকরি করে না, তার হাতে পয়সা নেই, সে প্রেগনেন্ট হলে যে সে হাসপাতালে যাবে অ্যান্টিনেটাল চেক আপের জন্য, গর্ভবতী চেক আপের জন্য, তার সেই সময় নাই, ঘর সংসার ফেলে যেতে পারে না, কিভাবে যাবে, ক্যাশ টাকা লাগবে, কাকে সঙ্গে করে নিয়ে যাবে, তার বাইরে ঘরের থেকে বাইরে যেতে পারমিশন লাগে। এই যে অনেকগুলো দিক আছে যেটা তার সেবা পেতে অন্তরায় হয়ে যায়। এই জিনিসগুলোকে যদি আমরা চোখে না দেখি তাহলে কিন্তু তার সেবাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি যেখান থেকে শুরু করেছিলাম আমাদের স্বাধীনতার পর থেকে, আমি যখন ফ্যামিলি প্ল্যানিং এ জয়েন করলাম তখন কিন্তু একটা মায়ের 7টা বাচ্চা হতো 70 সনে, 71, 72, 73, 70s-এ। সেটাকে আজকে কমিয়ে আমরা 2.3-তে নিয়ে এসেছি। আজকে একটা মায়ের 2টো বাচ্চা হয়, হুম, বা একটুখানি বেশি হয়। তো সুতরাং আমরা প্রোগ্রেস এক করেছি সেকেন্ড, আমাদের এটার সাথে কি ক্লাস ডিফারেন্স আছে, বা মানে অর্থনৈতিক ব্যাপার এখানে জড়িত না আছে আছে এগুলো? আছে 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 আছে, এটাকে আচ্ছা, আমি আচ্ছা, আসবো পরে। এই যে আচ্ছা। ইউনিভার্সাল হেলথ কাভারেজ যখন বলছি, ইউনিভার্সালটা একটা বিরাট বড় ব্যাপার। এখানে আমার বৈষম্যটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। আমার ডেটা দরকার, আমার স্ট্যাটিস্টিক্স দরকার, যে একটা গরিব নারীর মাতৃমৃত্যু কতখানি, একটা একটা রিচ নারীর বা যার সামর্থ্য আছে সেবা নেওয়ার, তার 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 মধ্যে মাতৃমৃত্যু কেমন, সে কি ধরনের সেবাকে অ্যাক্সেস করতে পারে, সেবা হাসপাতালে যেতে পারে কি ধরনের, আর একটা গরিব স্লামের ওই প্রেগনেন্ট মাটা সে কোথায় যেতে পারে। এই যে বৈষম্যটা, আমরা যদি আজকে এই বৈষম্যটাকে চোখে না দেখি তাহলে আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজ করতে পারবো না। কেন, সেবা পাওয়াটা প্রত্যেকের রাইট আছে। সেটা আমি বড়লোকের ঘরে জন্ম নেই, আর আমি গরিবের ঘরে জন্ম নেই, আর আমি রাস্তার পাশে জন্ম নেই, সবটুকুর জন্য। তো একটা দেশ তখনই উন্নত হয় যখন সে সবার কাছে তার সেবাটাকে পৌঁছে দিতে পারবে। এই জিনিসটাকে আমরা এখন এমফেসিস দিচ্ছি, কারণ আমরা অনেকখানি এগিয়ে গেছি। আমরা জানি আমরা মাতৃমৃত্যু আমরা 50%, 60% কমিয়ে নিয়ে এসেছি আগের তুলনায়। তার মানে আমরা আরো কমাতে পারবো। হুম, আমরা শিশু মৃত্যু তো অনেক কমিয়ে নিয়ে এসেছি। আমরা কায়রো কনফারেন্স যখন হলো তখন আমি আমেরিকাতে এসেছিলাম, ইউনাইটেড নেশনস করলো কায়রো কনফারেন্স, ওইখানে আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আমরা বড় করে কথা বললাম। ওখানে যেসব কান্ট্রিগুলো এসেছিল তারা সব কো সিগনেটারি হলেন যে না, আমরা আমাদের দেশে গিয়ে আমরা রিপ্রোডাক্টিভ হেলথটাকে আমরা আমাদের হেলথ প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করব। এবং তখন আমি কিন্তু একটা লিডারশিপ, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা লিড পজিশনে, কেন আমি তখন অলরেডি রিপ্রোডাক্টিভ হেলথ রিসার্চ ইনস্টিটিউট ফাউন্ড করেছি, মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা, এবং আমি রিসার্চ করছি, রিসার্চ করে আমি রিসার্চের ফাইন্ডিংস গুলো শেয়ার করছি সবার সঙ্গে। আমার যতদূর মনে হচ্ছে যে এমডিজি, যেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, জি জি। আমি এগুলো হুম। নিয়ে কিছুদিন কাজ করেছি জি জি জি। আহ, সাংবাদিকতার কিছুতে। হুম হুম। তো এমডিজি তে ওয়ান অফ দ্য মানে বেসিক পয়েন্টই ছিল যে যে নারী মৃত্যু, মানে গর্ভকালীন হ্যাঁ নারী হ্যাঁ, মৃত্যু ম্যাটার্নাল মর্টালিটি। এবং হুম হুম ম্যাটারনাল মর্টালিটি হুম এবং হুম শিশু হুম মৃত্যুর হুম হার হুম। কমানো।
এবং এই যে আপনি যে বললেন যে প্রজনন হার কমানো, জি এই জি জি। তিনটা জিনিস তো মানে অ্যাকচুয়ালি বাংলাদেশের হ্যাঁ। স্বাস্থ্য খাতে, থ্যাঙ্কস টু ইউ, মানে হুম থ্যাঙ্কস টু হুম। ইউ অ্যান্ড আদার ইউর কলিগস অ্যান্ড আদার যারা বাংলাদেশের স্বাস্থ্য জি। নিয়ে কাজ করেছে, তাদের কারণে বাংলাদেশের একটা মর্যাদা হয়েছে বা একটা উদাহরণ তৈরি হয়েছে যে দিস হুম ক্যান বি হুম। ডান। এখন আমাদেরকে একটু হ্যাঁ বলেন হ্যাঁ। যে এটা কিভাবে করলেন, মানে এটা তো অলমোস্ট লাইক স্টিগমা, রাইট। এই যে জনসংখ্যা কমানো, এই যে হ্যাঁ মানে হ্যাঁ। এমনকি বড় বড় লোক বা যারা শিক্ষিত আছে তাদের ভিতরেও দেখেছি আমি যে উম, দুইটা বাচ্চা হলো, ছেলে হলো না, দুইটাই মেয়ে হয়ে হুম। গেল। তো ঠিক আছে, আরেকটা নেওয়া যায় কিনা। আচ্ছা, দেখা যায় হয়তো তার মায়ের অবস্থা খারাপ, ভালো না, জি জি মানে জি। হয়তো শারীরিক ভাবে ইজ নট রাইট। এটা শিক্ষিত পরিবারেরও আমি দেখেছি যে না, আমাদের একটা ছেলে হুম দরকার, এই সম্পত্তি কে দেখবে। এই হুম। স্টিগমা থেকে কিভাবে আপনারা এই অসাধ্য সাধন করলেন বা করছেন? এটা এটা আসলে ওভার এ পিরিয়ড অফ টাইম হয়েছে। আমরা বাংলাদেশ অনেক সৌভাগ্য একটা ব্যাপারে যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটা খুব স্ট্রং ছিল, এবং ওভার এ পিরিয়ড অফ টাইম আমি যেহেতু ফ্যামিলি প্ল্যানিং এ জয়েন করেছি, যত নতুন নতুন পদ্ধতি দেশে এসছে ওটা রিসার্চের সঙ্গে আমি জড়িত ছিলাম। আমার একজন বস ছিলেন ডক্টর আতিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি। উনি বাইরের থেকে এগুলো নিয়ে আসতেন, উনি ডোনারের সঙ্গে কথাবার্তা বলতেন। সরকারের উনি ছিলেন ডেপুটি সেক্রেটারি, পরের সেক্রেটারি। তা আমি 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 ছিলাম টেকনিক্যাল সাইডে। আমি এই যে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস যেটা আছে, আমি ওটার প্রথম ডাক্তার, এবং ওখানে আমরা এই রিসার্চ গুলো করেছি, এবং নারীর যে আইইউডি, নারীর যে ইনজেক্টেবলস, নারীর যে ইমপ্লান্ট, এগুলো সব রিসার্চ গুলো আমরা করেছি। আর আপনি আজকে আমি সবসময় গর্ব করে বলি যে আমাদের বাংলাদেশে আমরা যেটা মেনস্ট্রুয়াল রেগুলেশন বলে থাকি, মাসিক নিয়ন্ত্রণ, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিটা আমি প্রথম শিখেছি এবং আমি প্রথম ওখানে ইমপ্লিমেন্ট করেছি। ডক্টর হালিদা বললে চিনবে সবাই ফ্যামিলি প্ল্যানিং এ। আচ্ছা। তো ওটা যেটা হতো কি, এই নারী যদি তার মেনস্ট্রুয়েশন মিস করে অল্প সময়ের জন্য, তখন ওটা একটা অ্যাসপিরেট করা যায়, ওটা একটা টিউবের মতো দিয়ে অ্যাসপিরেট করে ফেলে দিলে ওটা লিকুইড ফর্মে থাকে। তারপরে সে আবার তার মেনস্ট্রুয়েশন গেইন করে। এটাকে বলতাম আমরা মাসিক নিয়ন্ত্রণ বা মেনস্ট্রুয়াল রেগুলেশন। এটা এখন কিন্তু ওষুধ ফর্মে চলে এসেছে, আর আমাদের আর ওই যন্ত্র দিয়ে করতে হয় না, এবং এগুলো এখন ফার্মেসিতে অ্যাভেলেবল এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড। হুম। সুতরাং এই ব্যবস্থাগুলো থাকাতে মায়েরা যে আনওয়ান্টেড প্রেগনেন্সি যেগুলো হয়েছে, সেগুলোকে তারা কমিয়ে নিয়ে আসতে পেরেছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা ইউনিক ব্যাপার। এটা খুবই ইউনিক ব্যাপার। এটাকে আমরা অ্যাবর্শন বলি না, কিন্তু আমরা বলি মাসিকটা ডিলে হয়ে গেছে, তুমি এটাকে আমরা নিয়ন্ত্রণ করে দিচ্ছি। প্রিভেন্টিভ আর কি, দিস ইজ সুতরাং এটা প্রিভেন্টিভ। এটা একটা এটা একটা বড় ইন্টারভেনশন। এটা এটা আমরা নিজেরা জানি, আমরা নিজেরা জানি যে এটার বেনিফিট কতখানি। আজকে যে আমরা এই যে সন্তান সংখ্যা কম বা ফার্টিলিটি কমে গেছে নারীদের 7 থেকে এখন 2.3 হয়েছে, মেনস্ট্রুয়াল রেগুলেশন একটা বড় ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছে। আমরা সরকারি যে প্যারামেডিকরা ছিল তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, কর্মীদেরকে এই ব্যবস্থা সম্বন্ধে ট্রেনিং দেওয়া হয়েছে, এবং সরকারের যত ফ্যাসিলিটি আছে একেবারে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে আমাদের উপর পর্যন্ত, তাদের প্যারামেডিকদের এবং ডাক্তারদের আমরা অনেক ট্রেনিং দিয়েছি, যার ফলে নারীরা এই সেবাটা পেতে পেরেছে। আরেকটা হলো ফ্যামিলি প্ল্যানিং এর পদ্ধতি। 7টা পদ্ধতি আমাদের ছিল, আমরা বলতাম ক্যাফেটেরিয়াতে 7টা পদ্ধতি। এই 7টা পদ্ধতি তার জীবনের বিভিন্ন পর্যায়ে তার প্রয়োজন অনুযায়ী সে চুজ করতে পারতো, এবং সেই সেবাটা সে পেতে পারতো বিনা খরচে। স্টেরিলাইজেশন শুরু করে, যা 2টা বাচ্চা হয়ে গেছে, 3টা বাচ্চা হয়ে গেছে, আমি আর বাচ্চা চাই না, আমাকে আপনার টিউব লাইগেশন করে দেন। তা আমরা খুব যে কোনো সময় টিউব লাইগেশন করতে পারতাম, 10 মিনিট সময় লাগতো, বেশি লাগতোই না। তো এই পদ্ধতিগুলো অ্যাডভান্সড পদ্ধতি আমরা বাংলাদেশে আনতে পেরেছি, আমরা সেবাগুলো নিয়ে যেতে পেরেছি। আজকে কিন্তু আমি আজকের কথা যদি বলি, আজকে আমরা 10 বছর আগে, 15 বছর আগে যত যে এফিসিয়েন্সি নিয়ে আমরা কাজ করেছি, এই এফিসিয়েন্সিটা কিন্তু এখন কমে এসছে, এবং এটা নিয়ে আমি একটু কনসার্ন, এবং আমরা অনেকেই কনসার্ন বিভিন্ন কারণে। তো আমার যেটা রেকমেন্ডেশন থাকবে যে এগুলোকে আমরা কিভাবে আরো সিস্টেমটাকে স্ট্রেংথেন করে আমরা ক্লায়েন্টকে সবাইকে আমরা এনরোল করে তার প্রয়োজন অনুযায়ী সেবা আমরা কিভাবে দিতে পারি, এটা আমি আচ্ছা, আজকে এই প্রসঙ্গে আমাদের আমি কথার আমার মধ্যে আমার আমি মেমোরি আলোচনা থেকে, করব। জি, জি, আমার জি মেমোরি বলেন। থেকে যেটা যেটা আমার মনে হচ্ছে, মানে মনে পড়ছে, সেটা হচ্ছে যে একসময় হুম। আমরা টেলিভিশনে, আগে তো অন্য টেলিভিশন ছিল না, বাংলাদেশ টেলিভিশন একটাই ছিল। হ্যাঁ তো হ্যাঁ, ওইখানে বিটিভি আমরা ছিল। দেখতাম যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, হ্যাঁ হ্যাঁ, এই জাতীয় স্লোগানটা খুব ক্যাম্পেইন ছিল। হতো। একদম। হুম। তারপরে তারপরে আমরা প্রায়ই দেখতাম যে বিভিন্ন ধরনের এটাকে বলে কন্ট্রাসেপটিভ, বা ধরেন যেটা বলে হ্যাঁ কন্ডম বা বড়ি বা এরকম, যে হ্যাঁ, মেয়েদের এবং এগুলো সব ছেলেদের টিভিতে জন্য হতো। হুম। এগুলো এগুলো অ্যাডভার্টাইজ হতো বিভিন্ন হ্যাঁ ভাবে, হ্যাঁ। এটা সরকারি পর্যায়ে হতো। হুম হুম। অনেক দিন ধরে কিন্তু এগুলো আর দেখছি না।
এগুলো মানে দেখছেন না, আহ, আহ, সেটাই আমিও মানে সেটাই একটা বলতে চাচ্ছি। পর্যায়ে হ্যাঁ। দেখলাম যে আমাদের যারা পলিসি মেকার, যারা তারা বলা শুরু করলেন যে পপুলেশন ইজ এ স্ট্রেংথ, জনসংখ্যা হচ্ছে একটা বড় হ্যাঁ। স্ট্রেংথ। এটা অন্য অন্য দেশের জনসংখ্যা নাই, মানে কান্ট্রি হ্যাঁ। গুলোতে, উন্নত কান্ট্রি গুলোতে তো আমাদের আছে। এটা একটা মহান আর কি, মানে কি বলবো এটাকে, হোয়াট এভার ইট ইজ, যে আশীর্বাদ খোদা তাআলার পক্ষ থেকে, যে আমাদের না, প্রচুর কিন্তু আমাদের তো জনসংখ্যা আছে। জায়গায় নাই, আমাদের রিসোর্স নাই। ওটা এক্স্যাক্টলি, ওটা একটা ছোট এক্স্যাক্টলি। গ্রুপ বলেছে, কিন্তু ইন জেনারেল আমরা যে মানুষকে আমরা পালতে পারবো না, পড়াতে পারবো না, সেবা দিতে পারবো না, সেবার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না, সেই পপুলেশন দিয়ে তো আমার চলবে না। আমার রুগ্ন পপুলেশন দিয়ে তো দেশ চলবে না, রুগ্ন মা দিয়ে দেশ চলবে না, রুগ্ন ইউথ দিয়ে দেশ চলবে না। আমাকে স্ট্রং মানুষ লাগবে, আমাকে তার তার যেইটাই কোয়ালিটি থাকুক সেটা একটা স্ট্রং কোয়ালিটি থাকতে হবে, সেটা টেকনিক্যাল হোক, তার সুস্বাস্থ্য হোক, তার লেখাপড়া হোক, তার যেটাই হোক, আমাকে সেটাতে। সুতরাং আপনারা সংখ্যার যে কাজ আহ, করলেন, হ্যাঁ, আপনারা যে কাজ বলেন, করলেন, সরি আমার এত প্রশ্ন আসছে। বলেন, বলেন। আপনারা যে কাজ অনেক করলেন সাবজেক্ট, আমাদের অনেক কথা বলার। হ্যাঁ। আপনারা যে কাজ করলেন এটাতে এই এই যে মানে ধরেন যে এই যে আপনার গ্যাপটা কি, এই যে মানে জনসংখ্যা তো প্রচুর, ধরেন ইউরোপের ওইখানে কাজ করাটা হয়তো ইজি, কারণ ওখানে জনসংখ্যা কম, আপনি একটা করলেন বা তারপরে ওইটা ইফেক্ট হলো। আমাদের এখানে যে গ্যাপটা, মানে এটা, এই স্ট্রাগলটা, এই চ্যালেঞ্জটা কতটা হুম। ছিল বা কতটা আছে, যে আমি হুম। কতটুকু রিচ করতে পারছি, কতটুকু, মানে এটা একটু যদি একটু অল্প একটু যদি বলেন। না, এখানে যেটা হচ্ছে যে আমরা, আপনারা জানেন যে পপুলেশন পিরামিড, এবং একটা দেশের যখন আমরা শিশু মৃত্যুটাকে কমিয়ে নিয়ে আসি, তখন অ্যাডাল্টের মৃত্যু, কিন্তু অ্যাডাল্টের সংখ্যা বেড়ে যায়। আমরা যখন, যেমন আগে আমি রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে যত কথা হুম, বলতাম, হুম, মাতৃমৃত্যু কমে এসছে, অন্যান্য সমস্যা কমে এসছে, তখন দেখা যাচ্ছে ধীরে ধীরে আমরা প্রবীণ নিয়ে চিন্তায় পড়ে গেছি। প্রবীণ হুম, নারী, প্রবীণ পুরুষ। এই প্রবীণ নিয়ে আজকে যখন আপনি কথা বলবেন, দেখবে বলে যে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজ আপনার হার্টের কন্ডিশন, আপনার লাংসের কন্ডিশন, আচ্ছা, আপনার আচ্ছা, ক্যান্সার, আচ্ছা। এবং এগুলো যখন হাই রিস্ক থাকবে তখন আপনার ব্রেনকে এফেক্ট করবে। দেন ইউ এন্ড আপ হ্যাভিং আলজাইমার্স ডিজিজ অর ডিমেনশিয়া। তো এইগুলো এগুলো এখন প্রবীণের যখন এই সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমাকে প্রবীণের দিকে আবার নতুন করে দেখতে হচ্ছে। আবার প্রবীণকে যখন দেখতে যাচ্ছি, তখন আমাকে দেখতে হচ্ছে যে প্রবীণরা যে এনসিডিতে ভুগছে, সেই ভোগান্তিটাকে কমিয়ে নিয়ে আসতে হবে, কারণ these are the risk factors for প্রবীণ কমপ্লিকেশন, এই ডিমেনশিয়া হওয়ার কমপ্লিকেশন বা ক্যান্সার হয়ে যাওয়া। যেমন ধরেন ক্যান্সার, আমি ক্যান্সারকে যদি আর্লি ডিটেক্ট করতে পারি, খুবই আর্লি, দেয়ার আর সাইন্স অ্যান্ড টেস্ট, আমি ব্রেস্ট ক্যান্সার করতে পারি। আমাদের এখন সার্ভাইকাল ক্যান্সারের টিকা এসে গেছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি ভ্যাকসিন এসে গেছে। আমরা যদি সব স্কুলে সব মেয়েদেরকে আমরা এই টিকাটা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওর হুম, আর সার্ভাইকাল ক্যান্সার হবে না। আমাদের আচ্ছা। ইমিউনাইজেশন একটা বড় সাকসেস বাংলাদেশের জন্য। ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, আমরা এটার কাভারেজ 90%-এর উপর হয়ে গেছিল, একটু কমে এসছে, এটার ইপিআই, উপর হ্যাঁ, আবার এই এমফেসিস শব্দটা দেওয়া আমরা হচ্ছে। শুনেছি। রিসেন্টলি ইপিআই আমরা মানে হাম হচ্ছে টাম নিয়ে অনেক কিছু শুনছি। সুতরাং মানে একটা টিকা, টিকা। সিস্টেম, হ্যাঁ, একটা সিস্টেম থাকলো, কিন্তু সিস্টেমটাকে আমি যদি প্রপারলি ইমপ্লিমেন্ট না করি, মনিটর না করি, স্ট্রেংথেন না করি, এনশিওর না করি যে প্রত্যেকটা মানুষ পাচ্ছে যার যেটা পাওয়ার কথা, তখন কিন্তু প্রোগ্রাম দুর্বল হয়ে যাবে। তখন মৃত্যুটা আবার বেড়ে যাবে, ভোগান্তিটা বেড়ে যাবে, যেটা আমরা রিসেন্টলি হামের উপরে দেখছি। তেমনি সবকিছুতেই। এখন আমরা যখন প্রবীণ নিয়ে কথা বলি বা আরো একটু ইয়াং নিয়েও কথা বলি, এখন আমরা ক্যান্সার স্ক্রিনিং নিয়ে কথা বলছি। ক্যান্সার নিয়ে অনেকগুলো অর্গানাইজেশন হয়ে গেছে, আমি ওয়ান অফ দ্য বোর্ডের, আমি ট্রাস্টির মধ্যে আছি। আমাদের এখন থেকে আমরা সচেতন করছি যে তোমার ব্রেস্ট হতে পারে, তুমি ব্রেস্ট এক্সামিনেশন নিজে কিভাবে করবে, তারপরে তুমি ডাক্তার কিভাবে, তোমার মেডিকেল ডক্টর কিভাবে এক্সামিন করবে, কি করতে হবে। তোমার সার্ভাইকাল ক্যান্সার, ঠিক আছে, তুমি এখন টিকার বয়সের বেশি হয়ে গেছো, বাট দেন ইউ শুড গো টু ইউর ডক্টর, হ্যাভ ইউর সার্ভাইকাল স্মেয়ার, নিয়ে দেখো ইউ আর হেলদি অর নট হেলদি। তো আগাম যদি করা যায়, তাহলে ছোট অপারেশনেই আপনি হেলদি থাকতে হুম, পারেন। হুম, কিন্তু ওইটা হুম। যখন মেটাস্টেসিস হয়ে আপনার আরো 3টা অর্গানে চলে যাবে, অ্যাডভান্স স্টেজ, তখন তো আপনি বাড়িঘর বিক্রি করার পরেও আর বাঁচতে পারবেন না। সো এই যে কনসিকুয়েন্স গুলো, এইটা, এই জিনিসগুলোকে আমাদের অনেক বেশি এমফেসিস দিতে হবে। এই যে আমরা আগে কিউরেটিভ করতাম, আমরা প্রাইভেট সেক্টর অনেক ক্লিনিক করেছি, মানুষ ওখানে গিয়ে টাকা দিয়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই জিনিসটাকে যদি আরো আগে বের করতে পারতাম যে না, আমার খুব আর্লি ক্যান্সার ধরা পড়েছে, আমি এখনই সেবা নিয়ে নিব,
মানুষের হাতে টাকা থাকে না, মানুষ জানে না কোথায় যাবে, টেকনোলজি নাই, কোথায় যেতে হবে তার কাছে ইনফরমেশন নাই। আজকের দিনে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ, এটাকে আমরা প্রিভেন্টিভ কেয়ারটাকে বাড়াতে হবে দেন কিউরেটিভ কেয়ার। প্রিভেন্টিভ কেয়ার, আমাকে যখন জিজ্ঞেস করে আপনি কি করেন, আমি বললাম আমি ডাক্তার। তা আপনি হুম। কি করেন, আপনি রুগী, আমলা আমি তো রুগী দেখি না। তাহলে কি আপনি কোথায় বসেন? আমলা আমি তো বসি না, আমি রুগী দেখি না। তাহলে কি করেন? আমি বললাম দেখেন, যাদের কাছে রুগী যায় তাদের কাছে যেন কম রুগী যায়, এটা হলো আমার কাজ। রুগী রুগী এক্স্যাক্টলি। কম করা, রোগ কম করা, এটা হলো আমার কাজ। তো এখন যেটা হয় যে এই জিনিসগুলো আমাদের করতে হবে, এবং এই কাজটা কিন্তু কঠিন। একটা স্মোকার সিগারেট খায়, তাকে কি আপনি একবার বললে সিগারেট বন্ধ করে দিবে? না, তাকে কন্টিনিউয়াস ধরে বলতে 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 অনেক পরে সে তখন কি হবে, তখন সে ওই অন্য ধরনের ইয়ে পাইপে যাবে, কিসে যাবে, তারপরেও সে ছাড়বে না। তো এই যে বিহেভিয়ার চেঞ্জ ফর প্রিভেন্টিভ কেয়ার, আজকে আমরা বলছি আমরা ভ্যাকসিনেশনে 90% এসেছি। এই মারা এক সময় ছিল বাচ্চা নিয়ে খাটের তলে লুকায় যাইতো যে বিষ দিবে আমার বাচ্চার গায়ে, বাচ্চা মরে যাবে। হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা। ভ্যাকসিনকে, ইমিউনাইজেশনটাকে পপুলার করার জন্য কত বছর আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। সুতরাং প্রিভেন্টিভ কেয়ার ইজ এ ডিফিকাল্ট কেয়ার, বাট ইট ইজ এ মাস্ট। এটা কারণ এই একটু আমার মাস্ট জানতে ছাড়া ইচ্ছা আপনি করছে যে, আগাতে পারবেন না। না এই জায়গাটাই আমি আসছি যে এই যে চ্যালেঞ্জটা, যে এই যে বললেন যে বাচ্চা নিয়ে খাটের তলায় মানে কথার কথা, এটাকে হ্যাঁ, কিভাবে টার্ন করলেন, এটাকে না এটা চেঞ্জটা এটা করলেন? এটা না, এটা এটা ওই মোটিভেট করা, তাদের কাছে চলে যাওয়া, প্রত্যেকটা বাচ্চাকে আচ্ছা। আইডেন্টিফাই করা, ওয়ার্কার লাগানো, হেলথ ওয়ার্কার, আমাদের যে হেলথ কমিউনিটি, কমিউনিটি ওয়ার্কারকে এনশিওর করা যে তুমি প্রত্যেকটা বাড়ির বাচ্চাকে তুমি এনরোল করছো। কমিউনিটি ওয়ার্কারকে আপনি যখন কমিউনিটিতে দেখবেন, ফ্যামিলি প্ল্যানিং এ বলি আর আমরা হেলথ সাইডে বলি, ওদের 250টা বাড়ি ঠিক করা থাকে বা 300টা বাড়ি অ্যাসাইন করা থাকে। এই বাড়িতে আচ্ছা। তারা লিস্ট করে বাড়িতে গিয়ে যে এতগুলো এই বছরের বাচ্চা আছে, এতগুলো নারী আছে, এতগুলো রিপ্রোডাক্টিভ এজের নারী আছে, এতগুলো পুরুষ আছে অ্যাডাল্ট, এতগুলো পুরুষ আছে বুড়ো। আগে যত বুড়ো টুড়ো দেখতো, কিন্তু এই হাউস হোল্ড দেখে তখন তারা ওইভাবে যার যার ডিপার্টমেন্টের সেবাটা তখন আই দেওয়া হতো। সি। তখন ওই আমাদের নারী কর্মীরা যারা ফ্যামিলি প্ল্যানিং করে, তারা বলতো যে আমার কাছে বড়ি আছে, আপা বড়ি নেন, আমার কাছে ইঞ্জেকশন আছে 3 মাসের, আপনি ইঞ্জেকশন নেন, আমি আপনাকে ক্লিনিকে নিয়ে যাব, আপনি যদি ইমপ্লান্ট নিতে চান তা আমি আমি আপনাকে নিয়ে যাব ক্লিনিকে, নিয়ে করব, আপনি যদি প্রেগনেন্ট থাকেন আপনাকে আমি অ্যান্টিনেটাল কেয়ারের জন্য। এই যে হাউস হোল্ড অ্যাসাইন করা থাকতো, এটা হচ্ছে কমিউনিটি কেয়ার, কমিউনিটি লেভেলের কেয়ার। এই জিনিসটাও কিন্তু কমে এসছে। আমাদের এটা ডোনার এই উইথড্র সময় হয়ে গেলে আপনাদের, আমাদের হ্যাঁ। এই, জি আচ্ছা, বলেন। এক সেকেন্ড, ওটা কমে আসছে কি হচ্ছে ওটা পরে একটু, জাস্ট একটা প্রশ্ন হচ্ছে এখানে পুরুষদের ভূমিকাটা কি ছিল? মানে ধরেন নারীরা তো এটা, আমাদের হ্যাঁ, সোসাইটিতে। পুরুষদের পুরুষদের ভূমিকাটা আমরা পরে ধীরে ধীরে যখন আমরা নারীর কাছে এগিয়ে গেছি, যাদের সত্যি সত্যি সেবা দরকার, তারপরে হুম। আমরা পুরুষদেরকে ইনভলভ করার চেষ্টা করেছি। কিন্তু ক্লিনিক্যাল টাইমগুলো যেগুলো থাকে সেগুলো তো পুরুষরা তখন বাইরে কাজে থাকে, ওদেরকে আমরা পাই না। তখন এই বাড়ি রাইট। বাড়ি গিয়ে উঠান বৈঠক করে পুরুষদের, পুরুষ কর্মী নিয়োগ করা হলো, যে পুরুষরা পুরুষদের সঙ্গে গিয়ে কথা বলবে। এই আচ্ছা। যে বিভিন্ন সমিতি আছে, শ্রমিক সমিতি, সেখানে গিয়ে আমি যখন সূর্যের হাসিতে ছিলাম, শ্রমিক সমিতিগুলো, ওখানে আমরা ওয়ার্কার পাঠিয়ে দিতাম, ওরা গিয়ে ওদের সঙ্গে কথা বলতো যে আপনার স্ত্রীর অ্যান্টিনেটাল কেয়ার করবেন কিনা, আপনারা ডেলিভারি হাসপাতালে করবেন, বাড়িতে করবেন না, দায় দিয়ে করবেন না, তাতে মৃত্যু হতে পারে, বাচ্চার মৃত্যু হতে পারে, মায়ের মৃত্যু হতে পারে, আচ্ছা, নবজাতকের একটা মৃত্যু হতে একটা প্রশ্ন এখানে, একটা প্রশ্ন। আপনারা তো ফ্যামিলি প্ল্যানিং দিয়ে এই কাজটাই করতেন সরকারি পর্যায়ে, তারপরে আবার এই যে স্মাইলি সান বা সূর্যের হাসি ইউএসএআইডি প্রজেক্ট, আমি যতদূর জানি, এইটার দরকার পড়লো কেন? না। এইটা এইটা হলো ফ্যামিলি প্ল্যানিং করছে ঠিকই, কিন্তু ওরা বলল যে আমরা কিছু স্পেশাল জিনিস করব, স্পেশাল ওয়েতে করব, আমরা ফান্ড দিব, এটা সরকারই নিয়ে নেয়। কিন্তু আমার যেটা মনে আচ্ছা। হয়েছে যে আমাকে যদি ভার দেয়া হয়, তাহলে আমি সব ডোনারকে একসঙ্গে করে আমার প্রোগ্রামটাকে আমি সম্পূর্ণভাবে প্ল্যান করব, যে আমি প্রত্যেকটা মানুষকে সেবা দিতে হলে, আরবান স্লাম বলেন, আপনি হিল ট্র্যাক্টসের বলেন, আপনি নদীর ওই পারের বলেন, আপনি বড়লোক বলেন, বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির পিপুল আছে যারা সাফার করে বিকজ তারা সেবা পায় না, তাদের সবাইকে ইনক্লুসিভ করে আমি যদি একটা ন্যাশনাল একটা প্ল্যান করি। এই দেশে কি হুম। হচ্ছে, আমেরিকাতে আপনার সোশ্যাল সিকিউরিটি আছে, কেন আমার সোশ্যাল সিকিউরিটি নেই? আমার তো এনআইডি আছে, আমি ভোট দেওয়ার জন্য হুম। সবার এনআইডি কিন্তু করেছি, হুম। ভোট দেওয়ার জন্য হুম। আমি সবার এনআইডি করেছি। তাহলে রাইট। আমি রাইট। স্বাস্থ্য সেবার জন্য কেন ওই এনআইডি ব্যবহার করতে পারবো না? হুম। করতে হবে, সামনে হুম। করতে হুম। হবে। হুম। আর হুম। না হুম। করা হুম। পর্যন্ত এই যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ আমি পাবো না।
আপনি আজকে স্লামের লোককেও সাথে করে গিয়ে আপনি এনআইডি করায় দেন যে তুমি আইসা আমারে ভোট দিবা, ঠিক আছে? কেন রাইট। আমি আমার স্বাস্থ্য সেবা যিনি দিচ্ছেন তিনি কেন বলবেন না তোমার এনআইডি আছে, এই এনআইডির মাধ্যমে তোমার যে স্বাস্থ্য সেবা লাগবে আমি এনশিওর করব যে এই এনআইডির অন্তর্ভুক্ত বা যে মানুষটা আছে সে তার যে সেবা দরকার সেই সেবাটা পাবে। ওই পর্যায়ে আমরা যখন যেতে পারবো তখন আমাদের দেশে অন্যথায় আন্দাজি মানুষ মরবে না, মৃত্যুকে তাকে এমব্রেস করে নিতে হবে না। আজকেও আমাদের নারীরা ডেলিভারি হতে গিয়ে বাড়িতে, এখন ওভার 40% ডেলিভারি বাড়িতে হয় এখনো, দায় ডেলিভারি করে, সেখানে মা এমব্রেস করে। আমি আপনাকে আমার বইটা দিব, আমাদের একটা রিসার্চের ফাইন্ডিংস, যে কিভাবে আচ্ছা। তারা বাড়িতে মৃত্যুকে সে আলিঙ্গন করে নিচ্ছে, বিকজ অফ ল্যাক অফ মানি, বিকজ অফ দ্য ডিসিশন, ফ্যামিলি ডিসিশন নিচ্ছে না যে আমি হাসপাতালে নিয়ে যাব, হাসপাতালটা অ্যাট্রাকটিভ জায়গা না, তাদের কনফিডেন্সের অভাব আছে, ওই টাকা তার কাছে নাই, পরিবার তার জন্য এই নারীর জন্য টাকা খরচ করতে চায় না। এইসব নানান কারণে যখন যাচ্ছে, কিন্তু সরকারকে, ইট ইজ রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টকে এনশিওর করতে হবে যে এই যে আমার মানুষগুলো আমার দেশের মধ্যে আছে তার এনআইডি গুলো আছে, তার এনআইডি ধরে ধরে আমার ইউনিক ইউনিক আইডি, ইউনিক হেলথ আইডি বলে থাকি আমরা, ইউএইচআইডি, এই ইউএইচআইডি সিস্টেমটাকে যদি আমরা করি, এনআইডি তো আছেই, আমি এনআইডি যতজনের আছে সেগুলোকে আমি এনশিওর করি যে না সে স্বাস্থ্য সেবা পাচ্ছে, প্রিভেন্টিভ কেয়ার পাচ্ছে। আর আমরা এই দেশে যখন আমরা কেয়ারে যাই, যে যে নারী তাকে বলবে যে তোমার তোমার ম্যামোগ্রাম করতে হবে একটা সার্টেন এজের পরে, যে তোমার দেখবো যে তোমার ব্রেস্টে কোনো ক্যান্সার আছে কিনা, হুম হুম তোমার হুম। ছেলেদের বলবে প্রস্টেট ক্যান্সার আছে কিনা, তোমার এই জিনিসটা করতে হবে, এই টেস্ট করতে হবে, লেট আস যেমন সি ওয়েদার। আমি যেটা জানি, এই যে আমেরিকায় যেটা আমি বুঝি যে এরা ওই যে একটা বয়স হয়ে গেলে 50 বা সামথিং, এরা হ্যাঁ, ওই যে কোলন টেস্ট ইজ মানে বলে যে এটা মাস্ট এভরি হ্যাঁ ইয়ার কোলন, ইউ হ্যাভ টু ডু ইট, কোলন, কোনো হ্যাঁ প্রবলেম কোলন থাকুক আপনার, আর না থাকুক। হ্যাঁ ওই যে ওরা বাড়িতে পাঠিয়ে দিবে, আপনি স্টুল হুম কালেক্ট করে দিবেন, কালেকশনের জিনিস পাঠিয়ে দিবে, ওইটাকে আপনি পাঠিয়ে দিবেন বাই মেইল, দে উইল টেস্ট ইট, হুম। বলবে না ইউ আর অল রাইট, অর দেয়ার ইজ হ্যাঁ সামথিং দেন ইউ শুড কাম অ্যান্ড সি আস। এই জিনিসগুলো এটা তাহলে কেমন করে আপনার বাড়িতে সে বাক্স পাঠিয়ে দিবে, চিন্তা করেন আপনি। হুম। হ্যাঁ, এটা তো এই আমাকেও কতখানি, পাঠিয়েছিল। ওইটা ওইটা হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যান্সার ডিটেকশনের জন্য, মানে প্রি প্রি লেভেল ক্যান্সার ডিটেকশন অর হোয়াট এভার, ওইটা কলোনি হ্যাঁ, ইয়েস বাট রাইট। আপনার হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, যে হুম। আপনার জন্য আপনার স্টেট, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, হুএভার ইজ ইট, দেয়ার ইজ এ সিস্টেম, এবং এই সিস্টেম ইজ রেসপন্সিবল ফর ইওর হেলথ। রাইট এই রাইট। সিস্টেমটাকে আমাদের দেশে নিয়ে আসতে হবে, না হলে হবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো তো আমরা সেটা যখন কি আমরা মানে যারাই হেলথ হেলথ নিয়ে কাজ করি, হেলথ সিস্টেমস নিয়ে কাজ করি, ছোট 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 করে কথা বললে হবে না। আরেকটা জিনিস আমরা সব সময় দেখি, একটা হুম ডোনার আসলো, সে একটা পাইলট করবে, কিন্তু আমি যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর হই দেশের, আমি বলবো তোমার পাইলটের আমার দরকার নেই, আই হ্যাভ সিন ইন আদার কান্ট্রিজ, আমি একটা মেইন স্ট্রিম করব, ওখানে ইউ পার্টিসিপেট, তুমি কোনটার জন্য টাকা দিবে সেটা আমাকে বলো। আরেকজন আছে ইউনিসেফ, তুমি কোনটার জন্য দিবে, তুমি ওয়ার্ল্ড ব্যাংক কোনটা দিবে, আইএফআইসি কোনটার জন্য দিবে, আজকে জাপানিজরা আসছে আমাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, জাপানিজ তুমি কি দিবে, জার্মান কি দিবে, রেড ক্রস তুমি কি দিবে, সবাইকে আমি বসিয়ে সবার টাকা নিয়ে আমি একটা ওয়ান ইউনিক হেলথ সিস্টেমের মধ্যে এই টাকাগুলোকে বসিয়ে দিব, টু মেক শিওর দ্যাট ইচ অ্যান্ড এভরি পার্সন ইন দ্য কান্ট্রি ইজ গেটিং দ্য রিকোয়ার্ড কেয়ার। এটা না হওয়া পর্যন্ত আমরা মরতেই থাকবো, কেউ ঘরে মরবে, কেউ বাইরে মরবে, কেউ রাস্তায় মরবে, কেউ হাসপাতালে গিয়ে সবকিছু বিক্রি করে দিয়ে মরবে, গরু ছাগল যা আছে সব বিক্রি করে দিবে, বাড়ি বিক্রি করে দিবে, পুরা পরিবার তখন হ্যাঁ, ভিক্ষুক হয়ে এখন যায়। আমাদের মানে হেলথ হেলথ সেক্টরে তো যেটা দেখছি যে আমরা ম্যাক্সিমামই দেখি যে এটা একটা বিরাট ইস্যু, ভারত নির্ভর স্বাস্থ্য সেবা। ওইখানে হসপিটাল ভালো, ওইখানে ইয়ে ভালো, ট্রিটমেন্ট ভালো, ওইখানে না, গেলে একটা আমাদেরও আমাদেরও হ্যাঁ, ভালো আছে, কিন্তু আমাদের হুম আমাদের যে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ, ক্লায়েন্টের যে আস্থা আমি পাবো, সেই জিনিসটা আমাদের মেডিকেল কলেজে শেখানো হয় না, অথবা পরবর্তীতে আমি নিজেও শিখি না। আমার সন্তানকে নিয়ে আমি ওই দেশে চলে যাব, কিন্তু আমি ডাক্তার, আমিও ভালো সেবা দেব না। তো এটা কে শেখাবে তাকে, এই এথিক্যাল রেসপন্সিবিলিটিটা কার? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। হুম হুম আমাকে এথিক্স শেখাতে আমার আমার দেশের রুগীর আরেক দেশে চলে যাচ্ছে, আমার তো কষ্ট হওয়া উচিত, আমার লজ্জা হওয়া উচিত, কিন্তু সেটা হুম হচ্ছে হুম। না। তো হ্যাঁ, সুতরাং বাংলাদেশে তো এখন কিছু অনেক, ইয়ে মানে হসপিটাল আছে, যেমন প্রাইভেট হসপিটাল গুলো, তারা তো অনেক হাই লেভেলের এই কাজ কারবার করছে, অনেক উন্নত মানের সেবা দিচ্ছে। তারপরেও অনেকে দেখি যে জি জি,
অনেকের আস্থা এগুলোকে থাকে না, স্ট্যান্ডার্ডাইজ তারা করতে হয়তো। আমি একটু বলে নিই। আমরা হুম। নেগেটিভ কথা বললে তো অনেক কথাই বলতে পারবো, আমরা দেখছি রাইট। কি আছে। তো এগুলো জানা আছে সবার, অজানা কারোই নয়, কিন্তু এটাকে একটা সিস্টেমে নিয়ে আসতে হবে, যেটাকে আমরা সিস্টেম স্ট্রেংথেনিং বলে থাকি। এটার কোয়ালিটি মনিটরিং হতে হবে। এটা এস্টাবলিশ করার জন্য যে জাস্টিফিকেশন থাকতে হবে সেটা থাকতে হবে। আপনার রিকোয়ার্ড নাম্বার অফ স্পেশালিস্ট থাকতে হবে, রিকোয়ার্ড নাম্বার অফ ফিজিশিয়ানস থাকতে হবে। আপনার সময় নষ্ট করতে হবে, একটা ক্লায়েন্ট এসে 5 ঘন্টা বসে থাকে একজন স্পেশালিস্টকে দেখার জন্য, ইউ উইল নট বিলিভ ইট। আর এইটা কেন হবে? তো আমার যে যেখানে যেখানে গ্যাপ আছে, সেই গ্যাপ গুলোকে আমি যদি আইডেন্টিফাই করে সেটাকে ফিল আপ করার জন্য আমার বড় করে ব্যবস্থা না করি, যেমন তাহলে যেমন হবে না। এখানে, একটা দেশের জি, সিস্টেমটা আমরা যখনই জি, আজকে যেমন কথা বলি এখানে বলেন। আমি দেখি যে একটা প্রাইমারি কেয়ার ডাক্তার থাকে, মানে স্পেশালিস্টের কাছে যাওয়ার আগে হুম উনি হুম সবকিছু দেখেন। এবং অনেক সময় হ্যাঁ দেখেন উনি উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনার এটা হচ্ছে, আচ্ছা হুম আমি একটা ওষুধ দিই, দেখেন কি হয়। তারপরে আমি হুম নেক্সট হুম হুম পেজে গিয়ে আমি তারপরে তখন স্পেশাল, স্পেশালিস্টের এই যে কাছে এই যে পাঠাবো, মানে হ্যাঁ কমে হ্যাঁ। যাচ্ছে যে। আমাদের হ্যাঁ, না, আমাদের ওইটা আমাদের নাই, ওটা ওই নাই। সিস্টেমটা নাই আমাদের। রাইট। ওই ওই ক্রোনোলজিক্যাল যে সিস্টেম আছে, যেহেতু ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা সেবা দিচ্ছি না, আমরা মাস লেভেলে মেলার মতো সেবা দিচ্ছি, কোনো এলোপাথারি সেবা দিচ্ছি। আপনি এক জায়গায় গেলে আপনার রেকর্ড আপনি কোথাও খুঁজে পাবেন না, ওই ডাক্তারের কাছে শুধু পাবেন, তাও আপনি জানেন না কি রেকর্ড আছে। কিন্তু আপনি আমেরিকাতে এক্স্যাক্টলি। বসে বা যে উন্নত দেশগুলো আছে, আপনি যে কোনো একটা ফ্যাসিলিটিতে গিয়ে আপনার ওই আইডিটা দিবেন, তাহলে আপনার ফুল রেকর্ড তার স্ক্রিনে চলে আসবে। তো এই সিস্টেম, এই যে ডিজিটাল সিস্টেম আমাদেরকে নিয়ে আসতে হবে, আমাদের ইউনিক আইডেন্টিফিকেশন অফ দ্য পার্সন এটাকে নিয়ে আসতে হবে। এগুলো এগুলো না করা পর্যন্ত, এবং আমাদের উদাহরণ আছে, অনেক দেশ আছে যেটাকে দেখে আমরা ফলো করতে পারি। থাইল্যান্ড আছে কাছে আমাদের, শ্রীলঙ্কা হ্যাজ মুভড হেড কোয়াইট এ বেট। ওই সব সিস্টেম গুলোকে আমরা দেখে আমরা নিজেরা নিয়ে আসতে পারি। আমরা যে জানি না তা না, আমাদের সবাই অনেক দেশ যান, বেড়াতে যান, ট্রেনিং এ যান, দে দে নো অ্যাবাউট ইট। অনেক স্পেশালিস্ট আমাদের সবাই লন্ডনে পড়া, আমেরিকাতে পড়া, লন্ডনের গুলোই দেশে আসে প্র্যাকটিস করে, যেহেতু তাদের সিস্টেমের সঙ্গে আমাদের। কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা ইন মাই ওন ফিল্ড আমরা কম করি, যেটা করা দরকার। কিন্তু সব দেশেই মনিটরিংটা থাকতে হবে। আপনার ন্যাশনাল লেভেল প্রোগ্রামের যে মনিটরিং, এখানে কি হয়, আপনি ড্রাইভিং স্পিড এক্সিড করেন 60 মাইলের উপরে, উইদিন 3 মিনিটস আপনার হাতে চলে আসবে, ইউ হ্যাভ এক্সিডেড দ্য রেকমেন্ডেড স্পিড লিমিট, তোমার এই ফাইন হলো, উইদিন নেক্সট 3 ডেজ ইউ সাবমিট দ্য ফাইন। এটা কি হলো? এটা শাস্তি হলো। আপনি আপনি সিস্টেম না মানার শাস্তি আপনার 3 মিনিটের মধ্যে আপনার কাছে চলে আসছে। আমাদের তো শাস্তির কোনো ব্যবস্থা নেই। রাইট। তো এইটাকে বলা হয় সিস্টেম স্ট্রেংথেনিং। সিস্টেমটা ইন প্লেস, ইউ স্ট্রেংথেন ইউর সিস্টেম বাই রেকমেন্ডিং যে না, সিস্টেমকে তুমি ডেভিয়েট করলে দিস ইজ দ্য পানিশমেন্ট ইউ হ্যাভ টু ফলো। উই ডোন্ট হ্যাভ এ পানিশমেন্ট, হুম, হুম, উই ডোন্ট হ্যাভ এ সিস্টেম। হুম, হুম, হুম। আমার কাগজে কলমে সব আছে, ইমপ্লিমেন্টেশন করার জন্য যে আমার যে স্ট্রেংথ অফ মনিটরিং লাগবে, প্রপার মনিটরিং, সিরিয়াস মনিটরিং, সিস্টেমিক মনিটরিং, ডিজিটালাইজড মনিটরিং, এগুলো তো এখনো আসেনি, এগুলো আসতে হবে। দিজ আর এসেনশিয়াল। হুম, হুম, হুম। আপনি তো এটা কি মনে করেন যে আপনি, আপনি তো সরকারে আছেন, মানে সরকারে ছিলেন, তো কাছাকাছি এমনকি আপনি, হ্যাঁ, প্রাইভেট লেভেলেও কাজ করেছেন বিভিন্ন জি। প্রজেক্টে। তো এই 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 দুইটাকে কিভাবে মানে মিলানো যায়, মানে ধরেন সরকারের অন্তরায়টা কোথায় এগুলো করার, আমি কি আমি একটু ফান্ডিং? বলি, হ্যাঁ, আমরা যে কোনো কাজই করি সেখানে পলিটিক্যাল উইলটা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে যখন আমি পড়াইও, আমি ম্যাটার্নাল হেলথের উপরে লেকচার দেই ব্র্যাকে এবং আরো অনেক ইউনিভার্সিটিতে, আমরা যখন বলি যে এগুলো হচ্ছে প্রবলেম, এবং যে দেশগুলো তাদের মাতৃমৃত্যু কমিয়ে নিয়ে আসতে পেরেছে, হোয়াট ওয়ার দ্য ফিচার্স, আমরা তখন ফিচার গুলো দেখা যে এই ফিচার গুলো থাকার কারণে, তার তিনটার মধ্যে একটা হলো ফ্যাসিলিটি দেওয়া, আরেকটা হলো আপনার রুটিন সিস্টেম করা, আরেকটা হলো পলিটিক্যাল উইল। আমার যদি পলিটিক্যাল উইল থাকে যে না, আমি আমার দেশের মানুষকে সেবা দিব একটা প্রপার সিস্টেমের মাধ্যমে, এই পলিটিক্যাল উইলটা যখন থাকবে তখন কিন্তু সবই হবে। সুতরাং হুম, হুম। পলিটিক্যাল উইলটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং পলিটিক্যাল লোকজন কাকে কোথায় ঠিক জায়গায় বসাচ্ছেন কিনা, আপনি টেকনিক্যাল পজিশনে যদি নন টেকনিক্যালকে বসান, হি ওন্ট বি এবল টু ডু এনিথিং। আমাদের অনেক প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে। আমাদের হুম। ফ্যামিলি প্ল্যানিং এর, আজকে আজকে যে ফ্যামিলি প্ল্যানিং এর যে লজিস্টিক্স, আজকে 1.5 বছর লজিস্টিক্স ফিল্ডে নাই। নারীরা ফ্যামিলি প্ল্যানিং ব্যবহার করতে পারছে না, প্রাইভেট সেক্টরে কতই বা করবে, প্রাইভেট সেক্টর থেকে রাইট। বেশি দামে কিনে করছে।
তাতে কি হচ্ছে, শি হুম বিকামস প্রেগনেন্ট অ্যান্ড দ্যাট প্রেগনেন্সি ইজ আনওয়ান্টেড। এখন ও হুম। তখন জানে না কোথায় যাবে, তখন সে মৃত্যুকে আমরা আমরা 2010 আর দু হাজার এক ষোলোর সেকেন্ড আপনি ম্যাটারনাল মর্টালিটি স্টাডিতে দেখেছি অ্যাবর্শনের মৃত্যু বেড়ে গেছে। সরকার প্রথমে রাজি হন আচ্ছা। নাই, কিন্তু পরে দেখা গেছে বেড়ে গেছে, বিকজ অফ এগেন আমাদের ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট যখন দুর্বল হয়ে যাবে, তখন সেবাটা আমরা জায়গা মতো পৌঁছাতে পারবো না, সময় মতো পৌঁছাতে পারবো না, তখন আনওয়ান্টেড প্রেগনেন্সি হবে, আনডিজায়ার্ড সেবা হবে, তখন মৃত্যুটা অটোমেটিক্যালি চলে আসবে। এটা একটা জিনিস। তো এই কনসিকুয়েন্স গুলো যদি আমরা টেকনিক্যাল লোকজন দিয়ে না বলি, না বুঝাই, তাহলে কিন্তু হবে না। আমাদের দেশে এখন সিজারিয়ান সেকশন বেশি হয়ে গেছে, জাস্ট বিকজ আমার পেশেন্টকে লেবার করার মতো সময় আমার নাই, আমি পেট কেটে বাচ্চা বের করে দিব, হয়ে যাবে, আমি টাকাও পেয়ে গেলাম, আমার তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেল। এবং এটা সব লেখাপড়া জানা করছে, স্পেশালিস্টরা করছেন। আমরা যখন বলি তখন খুব বোঝেন, কিন্তু করার বেলাতে ওনারা করতেই থাকেন, আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই ছোট বোন। এখন হুম আপনি কিভাবে এই এথিক্যাল রিয়েলাইজেশন গুলোকে আনতে পারবেন? দেয়ার শুড বি এ পানিশমেন্ট সিস্টেম, দেয়ার শুড বি অ্যান এক্সেলেন্ট মনিটরিং সিস্টেম, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে। এগুলো না থাকলে কিছু হবে না। আচ্ছা, এইসব ব্যাপারে কি ডোনাররা ইন্টারেস্টেড? মানে ধরেন আপনি তো সূর্যের হাসিতে আসলে কি না, করে ডোনার আমি এখন আমি আমি কেন অতটা জানি না। ডোনারকে এটা দিব? আমি আমার নিজের সন্তানকে আমি শাসন করব? আমি ডোনারের হাতে, আমি বিদেশি এসে আমাকে শাসন করবে, আমার লজ্জা রাখার জায়গা থাকবে? কেন আমি আমার নিজের সন্তানকে শাসন করতে পারবো না? আমার ছোট ভাই বোনকে কেন আমি শাসন করতে পারবো না? না, আমার ডোনার কিসের অভাব মনিটরিং আছে? না, আমি বলছি যে যে ফ্যাসিলিটি ডেভেলপ করে দেয়, যে ধরেন এই যে ডিজিটাল সিস্টেমে বা বিভিন্ন ইয়েতে এই ধরনের যদি না, ফ্যাসিলিটি, কারণ সেটা এগুলো নেওয়া করতে যায় গেলে তো টাকা পয়সা লাগে। না, হুম না, আপনি স্পেসিফিক কাজের জন্য টাকা পয়সা চান, দুভাবে টাকা পয়সা, একটা একটা সেন্টারের জন্য, আরেকটা হলো আমার হোল কান্ট্রির ডিজিটাল সিস্টেম আমি করতে চাই। তুমি অ্যাসেস করো হোয়াট ইজ দ্য নিড, হোয়াট আর দ্য গ্যাপস, এন্ড দেন ইউ মেক এ রেকমেন্ডেশন যে আমার কি লাগবে। তুমি যে অলসো ইউ গিভ মি এ বাজেট, এই বাজেটের কত প্রপোর্শন তুমি দিবা, কত প্রপোর্শন আমি দিব, লেট আস সিট অ্যান্ড ডিসকাস অ্যান্ড দেন ইমপ্লিমেন্ট। হুম। সরল অঙ্ক, আমরা জানি, সবাই জানি, কিন্তু করতে হবে, এবং এটা আমার রেসপন্সিবিলিটি টু ডু ইট। তাহলে এই তাহলে কেন, সেন্সটা কখন আসবে? হ্যাঁ তাহলে কেন এত বছর ধরে, যেমন আপনি এই যে সূর্যের হাসির কথা বললেন, অনেকগুলো সেন্টার, আমি নিজেও গেছি বিভিন্ন কারণে, অ্যাম্বাসেডারের সাথে যেতে হয়েছে। তো হুম, আহ, উম, মানে সবই তো হচ্ছে পকেট পকেট টাইপের, ওখানে কয়েকজন এনজিও কাজ করছে বা এই করছে, একটা বস্তির ভিতরে হ্যাঁ, হলো, হ্যাঁ, আমি হ্যাঁ, গেছি বস্তির ভিতরে, হ্যাঁ, এগুলো হচ্ছে, এগুলো বাট সব পাইলট মানে পাইলট হচ্ছে। কেন, পাইলট। ডোনার আচ্ছা। তো আর সারা দেশকে ওইভাবে দিবে না, ডোনারকে আমাকে নেগোশিয়েট করে ডোনারের কাছ থেকে টাকাটাকে আমার প্রয়োজনে নিতে হবে। এটা হলো আমার রেসপন্সিবিলিটি, আমার সরকারের রেসপন্সিবিলিটি। আমি তাকে বলবো, ঠিক আছে, তুমি একটা জায়গায় করতে চাচ্ছ, আমি একটা জায়গায় করব না, আমি তো একটা আইটেম তুমি আমাকে দাও, আমি সারা দেশে করব। দ্যাট নেগোসিয়েশন ইজ অ্যাভেলেবল, করতে হবে, কিন্তু আমাকে জানতে হবে আমি কি চাই, কিভাবে নেগোশিয়েট করব, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে আমাকে লজ্জা পেতে না। তা ইটস আমাদের এ বিগ স্বাস্থ্য স্ট্রাকচার। খাতে, হ্যাঁ, আমাদের স্বাস্থ্য খাতে যারা আছেন সরকারি কর্মকর্তা এবং বিশেষজ্ঞ যারা, তারা কি এটাতে কোনো ইমপ্লিমেন্টেশনে, আমি যতদূর জানি যে এক সময় হয়েছিল যে না, আমরা ইন্টিগ্রেটেড, মানে সব খাপছাড়া খাপছাড়া হচ্ছে, আমরা একটা ইন্টিগ্রেটেড ব্যবস্থা করব, এরকম একটা ইয়ে ছিল, ওইগুলোর কি কিছু ডেভেলপ করেছে না ওইটা জাস্ট কথার কথা বা? মানে এটা এটা একটা বড় সাবজেক্ট বাই ইটসেলফ, এগুলোকে এখন অ্যাসেস করতে হবে। আমি অ্যাজ এ হুম, রিসার্চার, আমি বসবো, আমার কি দরকার, যে দরকারটাকে সামনে রেখে আমি অ্যাসেস করব, যেটা আমরা নারী সংস্কার কমিশনে করেছি, আমরা নারী বিষয়ক সংস্কার, আমরা দেখেছি একটা নারীর জীবনে কি দরকার আছে, এবং এই পর্যন্ত কি করা হয়েছে, কি নীতি করা হয়েছে, কি আইন করা হয়েছে, কি স্ট্র্যাটেজি করা হয়েছে, ওগুলো কি আজকের জন্য অ্যাপ্লিকেবল কিনা, সেটাকে অ্যানালিসিস করে বলেছি আজকে এই মডিফিকেশন দরকার আছে। ইট ইজ অ্যান ওল্ড কেস, এই আগে এটা ছিল, কিন্তু আমরা এতটুকু করার কথা, আমরা এগুলো করতে পারিনি। সো হোয়াট আর দ্য গ্যাপস, হোয়াট নিড টু বি ডান ইন দ্য ফিউচার, এবং একটা টাইম ফ্রেমে আমরা রেকমেন্ড করেছি। আমরা আমরা যে টাইমটা চলে গেছে আমাদের, ওই টাইমটার জন্য আমরা রেকমেন্ড করেছিলাম যে দিজ আর দ্য আর্জেন্ট থিংস, আপনি এই সংস্কার কমিশনের যেটা আছে ওই সময় যদি করতে পারেন। ওই সময় হয়নি, পিপল ওয়ার বিজি। তো পরবর্তী সময় যখন নতুন গভর্নমেন্ট আসবে, ইলেক্টেড গভর্নমেন্ট, তখন এই কাজগুলো করবে। এই সুপারিশগুলো আমরা দিয়েছি। একটা নারীর জীবনের 15টা আসপেক্ট আমরা রিভিউ করেছি, একটা নারীর লাইফের 15 আসপেক্ট, তার মধ্যে হেলথ একটা, হেল্পটা ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। এবং আপনি দেখবেন জেন্ডার বেস ভায়োলেন্স, হুম। জেন্ডার বেস ভায়োলেন্স এখন 100টা নারীর মধ্যে 76টা নারী ইজ ব্যাটার্ড, ভায়োলেটেড বাই হার হাজবেন্ড।
তো যে দেশে 100টার মধ্যে 76টা নারী মাইর খায়, পিটা খায়, অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, আপনি সেখানে কি করবেন? কাকে নিয়ে কথা বলবেন? হুম। আপনি বিবিএস এর স্টাডি যেটা লেটেস্ট হয়েছে 24-এ, 76%, এর আগে 72 ছিল, এর আগে আরেকটু বেশি ছিল, ওটা আচ্ছা। কমেছিল 72, সেটা আবার 76 হয়ে গেছে। সো হোয়াট ক্যান ইউ ডু অ্যাবাউট দিস? আমরা যাচ্ছি, হুম। একটু মিটিং করছি, আমরা একটা প্ল্যান করছি, বাট এটাকে বন্ধ করার কোনো রাস্তা আমরা নিচ্ছি না। আপনি যে বললেন স্বামীর কি রোল, আমরা স্বামীর কাছে যাচ্ছি, তুমি মারতেছো কেন তোমার বউরে? যাই না। হুম। তো এত কিছু যে করার আছে, তথ্য আমার কাছে আছে, রিসার্চ ডোনাররা কিন্তু রিসার্চের পয়সা দিচ্ছে। আমার সামনে আমার আমার চেহারা আমার সামনে বের হয়ে আসছে যে আমার 76 জন মার খায়, 76টা নারী। এতগুলো নারী বাড়িতে ডেলিভারি হতে গিয়ে আচ্ছা, মারা যায়। হোয়াট অ্যাবাউট আদার কান্ট্রিজ? এরকম কি কোনো কম্প্যারিজন আছে? ধরেন আমেরিকায় না না, কয়জন মার এরকম খায়? না, অনেক আফ্রিকান কান্ট্রি আছে যারা আমাদের থেকেও খারাপ। আমি সাউথ সুদানে গেছিলাম অনেক আগে আমার কাজের সুবাদে। আমাদের যখন 270 বা 170 মাতৃমৃত্যু, তখন 196, তখন ওদের ওখানে 1000 মাতৃমৃত্যু। ওখানে গিয়ে আমি আমার প্রেজেন্টেশন দিলাম। তো এটা অনেক কারণে হয়ে থাকে। অনেক গরিব, অনেক ডিসপার্সড কান্ট্রি, আপনার যাওয়া আসার কোনো রাস্তা নাই, ইউ হ্যাভ টু ওয়াক ওয়াক অ্যান্ড ওয়াক। তো এরকম অনেক অনেক জায়গা আছে। এর সাথে কি আবার মেয়েদের অনেক দেশ অর্থনৈতিক এগিয়েও গেছে, স্বাধীনতা, মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা কি এটার সাথে জড়িত? নিশ্চয়ই জড়িত, অনেক জড়িত। যার হাতে পয়সা থাকে সে ক্যান মেক ডিসিশন। ও তো মরতে চাবে না, ও তো বাঁচতেই চাবে। সুতরাং হুম। এটা এটা সে চাবে, এবং এটা তার ডিসিশন মেকিং পাওয়ার হাতে যখন পয়সা আসে, শি ইজ এম্পাওয়ার্ড টু মেক ডিসিশন ফর হারসেলফ। আপনি কিছু বলছিলেন ডেভিয়েশন সবসময়। অন্যান্য উন্নত দেশের কথা বলছিলেন, ওইটা সরি আমি ইন্টারাপ্ট করে না, ফেলেছি। আপনি থাইল্যান্ড টাইল্যান্ড এগুলোতে যান, অনেক শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারতেও অনেক জায়গাগুলো আছে যেগুলো বড় বড় সিটি গুলো আছে, দে মেক দেয়ার ওন ডিসিশন। অনেক, আপনি আচ্ছা। যে কোনো দেশের আপনি রিসার্চ পেয়ে যাবেন, অ্যান্ড উই ক্যান কম্পেয়ার, কোনো অসুবিধা নেই। আমরা যখন পড়াই, আমরা যখন করি, আমরা তখন কম্প্যারিজন দেখাই, কিছু জায়গায় আচ্ছা, আমরা এখন ভালো আমি জায়গায় একটু আছি। আরেকটা এজ গ্রুপ নিয়ে কথা বলবো। আপনি যেহেতু জি, অ্যাডোলেসেন্ট নিয়েও কাজ করেছেন, কিশোর কিশোরী নিয়ে, এদের অবস্থাটা কি? মানে হাউ ইজ, মানে এরা তো ইয়াং, আর অন্যরা তো হয়তো কিছুটা বয়স্ক। আমরা তো এদের এখনো অ্যাডোলেসেন্ট একটা আলাদা বড় টপিক, কোনো সন্দেহ নাই। এখনো আমাদের 40%, রিসেন্টলি 40% বলছি, এর আগে 51% ছিল যাদের বিয়ে 18-র আগে হয়ে যাচ্ছে, যেটা কিনা প্রহিবিটেড এজ, যেটা হাই রিস্ক এজ। এই সময় সে যদি প্রেগনেন্ট হয়, শি উইল হ্যাভ এ হাই রিস্ক প্রেগনেন্সি। তার মর্টালিটি, সে যদি 16-র নিচে হয়, 15-র নিচে হয়, তার মর্টালিটি 5 টাইমস দেন দ্য অ্যাডাল্ট উইমেন। যার 18-র নিচে হয়, তার মর্টালিটি ডাবল দেন দ্য অ্যাডাল্ট উইমেন্স প্রেগনেন্সি। এই হাই রিস্ক গুলো আমরা জানি, তারপরেও মেয়েকে বিক্রি করে দিচ্ছি, মেয়েকে আমরা বস্তায় করে পানিতে ফেলে দিচ্ছি, মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছি, যে তার পিছনে আমরা খরচ করব না, তাকে আমরা অন্য কিছু এম্পাওয়ার করার দরকার নেই, আমার বিয়ে দিয়ে দিলে হয়ে গেল, অ্যান্ড দেন শি ডাইজ। হুম। তো এটা হুম। একটা দিক আছে। আরেকটা দিক হলো, তাদের স্কুলে দিচ্ছে কিন্তু ড্রপ আউট অনেক বেশি, ওই বিয়ের কারণে হয়ে যায়, যাওয়া আসা, হুম। সিকিউরিটির অভাব আছে, রাস্তায় মেয়েকে নিয়ে চলে গেল, রেপ করে দিল, রাস্তায় ডেড বডি পাওয়া যাচ্ছে, আজকেও টেলিভিশনে আপনি দেখবেন, কালকেও টেলিভিশনে দেখবেন, এই হুম। অবস্থা আছে। হুম। টেনে নিয়ে, হুম। কেন আমি সিকিউরিটি দিতে পারি না? কেন একটা মেয়ে স্কুলে যাবে, তার সিকিউরিটি আমি দিতে পারছি না? লজ্জার কথা। হুম। আপনি হুম। কাকে দোষ দিবেন, কি বলবেন? তো বাপ মা হুম। বিয়ে দিয়ে দেয়, বাপ মাকে দোষ দিতে পারি না? কেন বলে যে ওই তো আমার রাইট, আমার আমার সিকিউরিটি নেই। আমার ফ্যামিলির বদনাম হয়ে যাবে, এই মেয়েকে যদি রেপ নিয়ে যায়, রেপ করে আর মেরে ফেলে, তার থেকে বিয়ে দিয়ে হুম। দাও, ও ঝঞ্ঝাট শেষ। তো হুম। আপনি কোনটা ইফেক্ট আর কোনটা কজ, উই ডোন্ট নো। হুম। ইফেক্ট এবং কজটা যদি আমি সরাতে পারি, আমি ইফেক্টটা সরাতে পারবো, যেটা ব্যাড ইফেক্ট। হুম। হুম। কারণ এগুলো কি আমরা বুঝি না? আমরা বুঝি, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করি না। উই ডোন্ট ফিল হুম। রেসপন্সিবল টু ইমপ্লিমেন্ট। হুম। আমি হুম। আর আপনি কথা বলতেই থাকবো, বলতেই থাকবো। আমি তো আজকে 30 বছর, 40 বছর, 50 বছর এই এক কথাই বলে যাচ্ছি। কি হচ্ছে? না, কিছু তো হচ্ছেই।
কিছু তো ডেভেলপমেন্ট হয়েছে, হচ্ছে, কিছু তো যেমন হচ্ছে। এই যে আপনি আপনি 2.3। অ্যাডোলেসেন্ট নিয়ে কথা বলতে বললেন, তো সেই জন্য আমি এটাই বললাম আর না, কি। সেটাই অ্যাডোলেসেন্ট অ্যাডোলেসেন্ট নিয়ে এখন, বলছি কারণ এখন ইয়াং ইয়াং মেনদের দেখেন, ইয়াং মেনরাও বাইরে চলে যাচ্ছে, বিদেশে চলে যাবে, দেশে এমপ্লয়মেন্ট নাই, বিদেশে ডেড বডি বের হয়ে আসে, অত্যাচারিত হচ্ছে। এই যে টিভিতে দেখেন মারা কান্নাকাটি করছে, আমার ছেলের ডেড বডি চলে এসেছে, ছেলেকে কোথায় রাখছে জানি না, লুকায় রাখছে, হুম এক হুম জায়গায় নিয়ে গেছে আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছে, ওখানে সে অত্যাচারিত হচ্ছে। মেয়েদের কথা তো বাদ দিয়ে দেওয়া, মেয়েদের ডেড বডি ফিরে আসে আফটার দে আর ভায়োলেটেড, হ্যাঁ, যেখানে তাকে হুম চাকরির জন্য হুম দেয়া হচ্ছে। হুম তো হুম লেখাপড়া জানে না সে। আমি একদিন প্লেনে চড়েছি, আমার পাশে একটা ইয়াং মেয়ে বসা, কি বাবা তুমি কোথায় যাবে? দুবাইয়ে যাবে। তো হুম। কার্ড দেখি, লেখাপড়া জানে না সে। এই মেয়ে আচ্ছা। একলা দুবাই গিয়ে তারপরে সে কোথায় যাবে? থিঙ্ক অ্যাবাউট ইট। তো হ্যাঁ। এখন ইউথকে আপনি, যেমন আমরা নতুন গভর্নমেন্ট যে এসছে বলছে যে আমরা ওদেরকে টেকনিক্যাল জিনিস ট্রেনিং দেব, আমরা কেয়ার গিভার ট্রেনিং দিচ্ছি, যেহেতু প্রবীণ বেশি হয়ে গেছে, প্রবীণদের জন্য আমাদের ইয়াঙ্গার পিপল লাগবে, যাতে তারা প্রবীণদের সেবা দিতে পারে। আমরা তো মেরে ফেলতে পারি না, দে হ্যাভ টু বি সার্ভাইভড, ওয়েল কেয়ারড ফর। তো সুতরাং এগুলো কতগুলো জিনিস সরকার ইনিশিয়েট করেছে, এবং এগুলো আমরা সবাই মিলে আগাচ্ছি। তাও তো একটা এমপ্লয়মেন্টের ব্যাপার হলো, একটা সম্মানিত জায়গায়, হসপিটালে বা বাসায়, হুম হোয়াট হুম এভার। হুম। এগুলোর আবার স্টিগমা থাকে, সেই আচ্ছা স্টিগমা আপা, গুলোকে আমাদেরকে ওভারকাম করতে হয় আপা এই অনেক। যে আমাদের আমাদের বাংলাদেশে যে গার্মেন্টস এর একটা রেভলিউশন বলবো আমি, কারণ মেয়েরা হুম। এখানে জি। কাজ করে, তারা হাতে কিছু পয়সা পায়, একটা ইন্ডিপেন্ডেন্স এর ব্যাপার আছে। মানে গার্মেন্টস শুধু গার্মেন্টস একটা অর্থনীতি না, এটা হ্যাঁ, একটা হ্যাঁ, সামাজিক বিপ্লবও হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, নিঃসন্দেহে, আহ, হ্যাঁ, আর এখানে তো নারী বেশি, হ্যাঁ। নারী বেশি, তো এই এখানে কি কোনো পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে, এই যে নারীরা যে গার্মেন্টস এ কাজ করছে? না, এগুলো হচ্ছে কি, যে যেসব গার্মেন্টস, যে 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 ওদের যে আম, ইগুলো আছে, বড় বড় ইন্টারন্যাশনাল ফোরাম গুলো আছে, তারা এনশিওর করে যে দিজ আর দ্য ফ্যাক্টরস দ্যাট আর এক্সিস্টিং ইন দোজ, ইয়েতে, ওই গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে এন্টাইটেলমেন্ট গুলো থাকে, এনফোর্সমেন্ট গুলো থাকে। আমি একবার এটা রিভিউ করেছি। তো ওগুলো ওরা মেক শিওর করে, কিন্তু ছোট ছোট যেগুলো আছে, যেগুলো একটু বাইরে বা ছুটা, ওগুলোর মধ্যে কম থাকে। সব জায়গাতেই হুম দেয়ার আর হুম ডেফিয়েশনস। হুম আমরা হুম হুম আমরা হেলথ কেয়ার নিয়ে গেছি ওখানে, আমরা আমরা টিম পাঠিয়ে দিয়েছি, যাও তুমি কেয়ার দিয়ে আসো। উইকলি হয়তো একদিন গেল, গিয়ে তাদের ফ্যামিলি প্ল্যানিং, তাদের যা যা দরকার দিয়ে আসলো। স্কুলগুলোতে আমরা করি। স্কুল আরেকটা আপনি যখন অ্যাডোলেসেন্ট বলছেন, দের ইজ এ বিগ স্কুল সিস্টেম, রাইট। যেখানে উই হ্যাভ টু মেক শিওর যে তারা, তাদের যে সেবাটা দরকার, তাদের যে ইনফরমেশনটা দরকার, তাদের যে সেফটি ফিচার্স দরকার, এই জিনিসগুলো তাদেরকে অ্যাওয়্যার করা, তার ফ্যামিলিকে অ্যাওয়্যার করা। তাতে প্রত্যেকটা এত বড় বড় সেক্টর, যে আমরা যদি সব সেক্টরকে নিয়ে কাজে না বসি, তাহলে কিন্তু কোনো এক সেক্টর দুর্বল থাকলে আমরা আগাতে পারবো না। তো ইট এরকম হ্যাজ কি টু বি। কোনো কমিটি বা, যেমন আপনি বললেন একটা কমিশনের কথা, রিফর্ম কমিশন বা women's, এরকম কি কোনো কমিটি আছে যারা এই ইন্টিগ্রেটেড না, ওয়েতে এখন কাজ আমরা করবে, বা আমরা এটা যেটা ফর্ম করা করেছি, হয়েছে? হ্যাঁ, হুম আমরা সরি, আমরা যেটা করেছি, বড় বড় সেক্টর নিয়ে কিন্তু এই কমিশন হয়েছে। যদি কমিশনের রিভিউ গুলোকেও মানুষ রিভিউ করে আজকে, যে কি হয়েছে কি হয়নি, হোয়াট আর দ্য গ্যাপস, এবং হোয়াট টু বি ডান, সুপারিশ, প্রত্যেকে সুপারিশ দিয়েছে, ওটা কেউ পড়েও না, আহ, পড়ে আছে, হুম সফট কপি পড়ে আছে, হার্ড কপি পড়ে আছে। আমি যদি ওটাকে সামনে নিয়েও আমরা আগাতে পারি, তাহলেও হুম আমরা, আমি শুনলাম আইএফআইসি, ওই ওয়ার্ল্ড ব্যাংকের, ওটা কি হলো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ, হ্যাঁ, আইএমএফ। ওরা ওরা নাকি সরকারকে টাকা দেবে না, বলেছে যে সংস্কার কমিশন যে যেগুলো চেঞ্জ সুপারিশ দিয়েছে, ওগুলো যদি ইমপ্লিমেন্টেড না হয়, তাহলে উই আর নট ইন্টারেস্টেড, এই ধরনের। হুম কিন্তু হুম ওগুলো হুম কিন্তু অনেক খাটনি করে করা হয়েছে, উইথ লট অফ হুম। এক্সপার্টস। আমরা 6 মাস তা সময় তো দিয়েছি। অবশ্যই। আমরা হুম। 10 জন মেম্বার, আমরা 15টা আসপেক্ট নারীর দেখেছি, একটা বই লিখেছি, এবং ফুল ডকুমেন্টেশন ইজ দেয়ার উইথ ফুল রেফারেন্স। আপনি অবাক হবেন যে এত এত থরলি ওই কাজগুলো করা হয়েছে, এবং পাস্ট রিসার্চ এবং সবকিছু। আমি যদি ওইটাকে সামনে নিয়ে ওই সেক্টরটা আগায়, তাহলেও অনেক কিছু করার আছে। হ্যাঁ, তো এরকম কোন কমিটি হয়তো, এখন তো গভর্নমেন্ট নতুন ফর্ম হলো, তবে আমি যে দেখলাম যে হ্যাঁ, আমরা, তারেক রহমান, উনি প্রথমে, উনি এসেই উনি নারীদের জি, ব্যাপারে জি, খুব জি, ইয়ে করলেন, হ্যাঁ, এবং ওনার হ্যাঁ, যে স্ট্যাটিস্টিক্স বললেন যে এখন বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের থেকে বেশি। তো সেটা অবশ্যই হ্যাঁ, হেলথ হেলথ হেলথের, আবার হেলথে হচ্ছে, আমি যতদূর জানি হেলথের সবচেয়ে বেশি করাপ্ট মিনিস্ট্রি হচ্ছে হেলথ। এট দ্য সেম টাইম
আহ নারীদের সংখ্যাও বাড়ছে বাংলাদেশে। তো আমরা জানতাম যে উন্নত কান্ট্রিতে নারীদের সংখ্যা পার্সেন্টেজে পুরুষের থেকে বেশি থাকে, আর অনুন্নত দেশগুলোতে পুরুষ ওদের বেশি লাইফ থাকে নারী। এক্সপেক্টেন্সি বেশি না, ওদের লাইফ হুম এক্সপেক্টেন্সি বেশি, যখন মাতৃমৃত্যু কমে যাবে তখন হুম, কিন্তু তাদের সংখ্যা আরো বেড়ে যাবে। যেমন শিশু মৃত্যু কমাতে সবারই লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, হ্যাঁ, রাইট তেমনি যখন রাইট। নারীর মৃত্যু কমে যাবে তখন নারীর লাইফ আচ্ছা, এই এই এক্সপেক্টেন্সি বেড়ে ব্যাপারটা যাবে। আমাদের একটু কনফিউশন, মানে আমার তো লাগেই, সেটা হচ্ছে যে এই যে ধরেন আমাদের 73-4 ইয়ার্স এরকমই একটা, বা 70+ ইয়ার্স একটা হলো এভারেজ এইজ, হুম যেটা হুম আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মায়ের সময় শুনতাম যে 40 মানেই বুড়া হয়ে গেছে। মানে হুম এখন আমরা তো সেটা পার হয়ে অনেক দূর চলে গেছি। হুম হুম তো হুম এটা কিভাবে ক্যালকুলেট হয়? এটা কি হুম মানে হচ্ছে যে কোনো একটা এজ গ্রুপের মৃত্যু কমে গেলে ওটা এভারেজে যোগ হয়ে যায়, নাকি আসলেই মানুষ হুম এত বছর বাঁচছে? হুম। ঘটনাটা না, কি? না, ওটা হচ্ছে কি প্রপোর্শন অফ পিপল। যেমন আপনার যদি 1,000 শিশু থাকে আর আপনার 100 যদি আপনার 70-এর ঊর্ধ্বে থাকে, তাহলে যে প্রপোর্শনটা থাকবে ওই প্রপোর্শনটা একটা 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 বলবে যে আপনার এত প্রপোর্শন অফ ইয়োর টোটাল পিরামিড আর এল্ডারলি পিপল। হুম। তো এটা যখন আবার শিশুর সংখ্যা কমে যাবে তখন আচ্ছা আপনার আচ্ছা আচ্ছা, ডিনোমিনেটর কমে যাচ্ছে, তখন আপনার নিউমারেটর প্রপোর্শনেটলি ওইটা ইটস বেড়েছে। অল দ্য প্রপোর্শনস, হ্যাঁ। তো ইটস নট একটার দ্যাট সঙ্গে দ্যাট উই আরেকটার ক্যান প্রপোর্শন। এক্সপেক্ট, ইটস নট দ্যাট উই ক্যান এক্সপেক্ট যে আমি, আমার বাংলাদেশের বয়স 73 বছর, কথা কথা মানে এভারেজ হুম মানুষের বেঁচে হুম থাকার বা হুম এক্সপেক্টেড লাইফ হুম 74 বছর, তার মানে হুম আমাদের, আমরা 74 বছরের আগে সহজে মারা টারা হুম। যাবো না, এরকম একটা ব্যাপার তো না ঘটনাটা। না, এটার ক্যালকুলেশনটা আলাদা, ইটস ডেমোগ্রাফিক ক্যালকুলেশন, এবং এটা আপনাকে আপনার প্রপোর্শন অফ ডিফারেন্ট এজ গ্রুপ একটার সঙ্গে আরেকটা ওইভাবে আমরা প্রপোর্শন আচ্ছা হিসাবে আপা, এক্সপ্রেস আমরা করে থাকি। আমরা জি, এখন প্রায় শেষের দিকে। অনেকক্ষণ কথা বললাম। আই থিঙ্ক, হ্যাঁ। হ্যাঁ, আমাদের সময়ের একটা ব্যাপার আছে। তো আমি যেটা শেষ করতে চাই যে এই যে তারেক রহমানের অ্যাডমিনিস্ট্রেশন, এরা যে এই যে নারীদের জন্য ফ্যামিলি কার্ড বা এই সমস্ত জিনিস করছে, এখানে কি স্বাস্থ্যের ব্যাপারে কিছু আছে? বা এইটা যে এই যে এতজনকে নারীকে দেওয়া হলো এরকম, মানে একটা ওভারঅল পলিসি লেভেলের, যে আমি জানি যে ওনার উপদেষ্টাও আমাদের পরিচিত, উনি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, এখন উনি ওইখানে গেছেন এবং প্রতিমন্ত্রী পর্যায়ে উনি কাজ করছেন। তো ওনার তো এই সমস্ত জিনিস জানা আছে, বাট এট দ্য সেম টাইম এই যে ইন্টিগ্রেটেড যে ব্যাপার, এইটা কতটা ইফেক্টিভ হবে? এই যে ফ্যামিলি কার্ড অর নারী কার্ড অর হোয়াট এভার কার্ড, যে এতজনকে দিলাম এরা পাবে আর বাকিরা কি হবে? না, এটা এটা হচ্ছে যে আপনার একটা ওভারঅল বড় প্রোগ্রাম থাকতে হবে। সেখানে আপনার প্রায়োরিটি থাকতে পারে যে ইমিডিয়েট নিডটা কি আছে, ইমিডিয়েট আপনি কাকে সাপোর্ট করতে পারবেন, অথবা আপনি এটা সাপোর্ট করে দেখতে চান যে হাউ ইফেক্টিভ ইট ইজ, সেটাও একটা হতে পারে। আর আর আচ্ছা, আপনি আপনি আমরা যেটাকে বলি যে প্রায়োরিটি গ্রুপ, প্রায়োরিটি কে ভুগছে বেশি, হ্যাঁ, আপনি তাকেই তো আগে সেবা দিবেন। যে শ্বাসকষ্টে ভুগছে তাকেই আপনি আইসিইউতে নিয়ে যাবেন, আপনি জেনারেল রুগীকে নেবেন না। তো একটা একটা নারী হেডেড হাউস হোল্ড যার সন্তান আছে, সে কোথাও থাকতে পারছে না, আপনি তাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলেন, আপনি দেখবেন যে ওই সিস্টেমটা হাউ ডাজ ইট ওয়ার্ক। যদি ওই সিস্টেমটা ভালো কাজ করে দেন ইউ স্কেল আপ টু দ্য ন্যাশনাল লেভেল। হুম। এটা একটা হতে পারে, কিন্তু প্রায়োরিটিটা আপনি ওইভাবে সেট করছেন, এটা একটা হতে পারে। এখন নতুন সরকার এসছে, নতুন সরকার অনেক কিছু, আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি দেখতে চাচ্ছি যে উনি খুবই সিরিয়াসলি ইস্যুগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। এগুলোকে উনি কথা বলছেন, ওটা নিয়ে কি করা যাবে সেটা নিয়ে উনি প্ল্যান করছেন। তো এই সিরিয়াসনেসটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে না, এটা আমার কর্তব্য, এটা আমাকে করতে হবে, এটা আমাকে এমফেসিস দিতে হবে, এবং ইট হ্যাজ টু স্টপ। তো এই এই ধরনের অ্যাটিচিউডটা আমরা ওয়েলকাম করি, কোনো সন্দেহ নাই। এবং এটাতে এই যে আমরা 9টার সময় অফিসে চলে যাচ্ছেন প্রাইম মিনিস্টার, টাইমলি সবার আশা, টাইমলি এভরিবডি শুড কাম, এই যে এক্সাম্পল গুলো দেওয়া, দিজ আর গুড এক্সাম্পলস। আমরা নিজেরা যখন কাজ করেছি, আমরা যেহেতু বিদেশে পড়াশোনা করেছি, আমরা আরেকটা সিস্টেম দেখেছি, দেখে আমাদের মনে হয়েছে ওইটাই আমার নর্ম, উই হ্যাভ অ্যাডপ্টেড দ্যাট নর্ম। আমি 8টার সময় গেলাম, আমার 8:30টায় অফিস, আমি 8:30টায় গেলাম, আমি যখন যাব ন্যাচারালি অন্য সবাই আসবে। তো এই প্র্যাকটিসটা আমি ওনার মধ্যে দেখছি। তারপরে অন্য জিনিসগুলোকে থরলি রিভিউ করা এবং প্রায়োরিটাইজ করা, করে এটাকে এগিয়ে দেওয়া, এটাই এটাই আমাদের এক্সপেক্টেড।
তাহলে আমাদের আপনি কি এক্সপেকটেশনটা তাই। আপনার 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 কি কোনো তথ্য আছে যে উনি আপনাদের যে সংস্কার প্রস্তাব, কারণ আমরা তো দেখছি সমস্ত সংস্কার প্রস্তাব গণভোটের পরেও জনগণের ভোটকে উনি ঠিক পাত্তা দিচ্ছেন না। যদিও জনগণের ভোটেই উনি রাজনীতিতে এসেছেন, মানে ক্ষমতায় এসেছেন, সেই জনগণের অন্য ভোটটাকে, যেটা আসল ভোট আমাদের, যেটা জনগণের হ্যাঁ। ইচ্ছা, মনের বাসনা, যার জন্য হুম। এতগুলো বাচ্চা মারা গেল এবং অ্যাডোলেসেন্ট হুম। না হলেও হুম। ছাত্রছাত্রী মারা গেল এবং 105 জন হুম। শিশু মারা গেল। হুম। হুম। এরপরে ওনার এই এই আস্পর্ধা কিভাবে হলো? না, এটা যেটা অফকোর্স। হলো যে আহ, আমরা যখন সংস্কার কমিশন থেকে রেকমেন্ডেশন গুলো দিয়েছি, আমরা এট দ্য সেম টাইম বলেছি যে এই মিনিস্ট্রি ইজ রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টিং দিস। যেমন মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, এই মিনিস্ট্রির রেসপন্সিবিলিটি হলো নারী বিষয়ক যে সংস্কার কমিশন আছে তার রেকমেন্ডেশন গুলোকে এনশিওর করা যে এগুলো দিজ আর বিং প্রপারলি ইমপ্লিমেন্টেড। তেমনি আর অন্যগুলোরও ওরকম আছে, একটা কমিটিও আমরা বলেছি যে এরকম একটা কমিটি হবে। তো এগুলোকে আমাদের পার্সু করতে হবে, কেন কিছু প্রায়োরিটি যারা নতুন আসেন তাদের একটা প্রায়োরিটি থাকে ওই মুহূর্তের জন্য। আর একটা হলো যে আপনি স্ট্র্যাটেজিক্যালি আপনি যাবেন কিভাবে, আপনি ওইভাবে কাজ শুরু করবেন এবং ইউ গো স্ট্র্যাটেজিক্যালি। ওনাকে যেটা করতে হবে যে ওই ওই সাবজেক্টের উপরে যে সংস্কার কমিশন যে রেকমেন্ডেশন গুলো দিয়েছে, যে টাইম ফ্রেম দিয়েছে, সেটার জন্য উনি একটা স্ট্রং কমিটি করে দেবেন এবং ওই স্ট্রং কমিটি উইল বি ফুললি রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল টু ইমপ্লিমেন্ট দোজ। কারণ না হলে কিন্তু আপনি আমরা তো আগাতে পারবো না, আবার হ্যাঁ, যেখানকার আপনি মানুষ তো সেখানেই থেকে যাবে। হ্যাঁ, আপনি তো দুইজনকেই চেনেন, মানে স্বাস্থ্যমন্ত্রীকেও নিশ্চয়ই আপনি চেনেন। এট দ্য সেম টাইম যিনি উপদেষ্টা বা অ্যাসিস্ট্যান্ট সহকারী হয়েছে নারী ও তারেক শিশু রহমানের, এবং তাকেও সমাজ চেনেন। কল্যাণের যিনি, উনিও তো ডাক্তার। হ্যাঁ। হ্যাঁ, তো জি। সবাই ডাক্তার এবং সবাইকেই চেনেন আপনি। তো আপনি কি, মানে যেহেতু আপনি জড়িতও ছিলেন এই আপনার নারী কমিশনের সংস্কারের কা- কাজে, এবং আপনি নিজেই লিখেছেন, তো রিসার্চও করেছেন, তো এখানে আপনার কি মনে হয় যে এরা কি এইগুলাকে কোনো পাত্তা দিবে? কারণ এরা তো ওভারঅল সংস্কারকে কোনো মূল্যই দিচ্ছে না। এখন হচ্ছে কি, পাত্তা দিবে কি দিবে না এটা হবে, আমাদের কাজ হলো অ্যাডভোকেসি করা। হুম। আমি প্রিভেন্টিভ কেয়ারের অ্যাডভোকেসি করি, আমি নারী স্বাস্থ্যের আমরা আমরা যারা এখানে যারা নারী সংস্কার কমিশনে ছিলাম, উই আর অল অ্যাডভোকেটস। নারী হুম। হুম। শ্রমিক, নারী কর্মী, নারী বিদেশ যাওয়া, নারীর অভিবাসন, নারীর স্বাস্থ্য, নারীর নির্যাতন, সবগুলো নিয়েই আমরা আগাবো এবং আমরা অ্যাডভোকেসি করতেই থাকবো যে দিস হ্যাজ টু বি রাইট। মনিটর, দিস হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড। এটা নিয়ে আমরা কথা বলবো। এই যে আজকে আপনার সামনে কথা বলছি, যেটা এখনো হুম। ভালো করে খুলে পড়ে দেখা হয়নি, এটাকে একটা হুম। রাস্তা মনে করে আমরা আগাবার জন্য এখনো প্ল্যান করিনি। দিস ইজ মাই অ্যাডভোকেসি, আমি কিন্তু ওপেনলি ওনাদের আপনাকে কাছে বলছি। ওনাদের কাছে ধরেন আমার চ্যানেলে হয়তো কিছু লোক দেখছে, কিন্তু ওই যে যিনি আছেন উপদেষ্টার বা হুম। যিনি হুম। সহকারী হুম। আছেন, ওনার সাথে আমার পরিচয় আছে, কিন্তু উনি কখনো দেখবেন না বা হ্যাঁ। দেখার উনি মনেও করবেন না। তো ওনাদের কাছে পৌঁছানো যাবে কিভাবে যে এটা যে পাবলিক বা লোকজন এটা নিয়ে কথা বলছে, এটা যে একটা ব্যাপার, এটাকে ওনাদের কাছে পৌঁছানোর কি আপনাদের কোনো সিস্টেম আছে? না, এটা যেটা আমাদের সামাজিক ভাবে যে সিস্টেম গুলো আছে, যারা যারা যেসব প্রতিষ্ঠান অ্যাডভোকেসি করে তারা উনাদেরকে গেস্ট করে নিয়ে আসে, চিফ গেস্ট করে নিয়ে আসে। আচ্ছা। আমি যখন আচ্ছা। রিসার্চ করেছি আমি তাই করেছি, আমি স্বাস্থ্যমন্ত্রীকে চিফ গেস্ট করে নিয়ে আমার রিসার্চের ফাইন্ডিংস আমি ওনাকে দিয়েছি। একদিকে আমার সেক্রেটারি স্যার বসা, একদিকে মন্ত্রী বসা, আমি আমার রিসার্চের ফাইন্ডিংস দিয়েছি, উনি আমার বোর্ডের মেম্বার। আমি তখন বলেছি আমার কি দরকার। এই যে এডুকেশন সিস্টেমটা, ওনাদের বসিয়ে নিয়ে এসে আমাদের কথা বলা, দিস ইজ আওয়ার অ্যাডভোকেসি, দিস ইজ আওয়ার কিন্তু ওনারা অ্যাক্টিভিটি। তো বড় 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 কথা বলে পাবলিকলি যে এই করে ফেলবো, সেই করে ফেলবো, আমরা হ্যান করে ফেলবো, তাহলে তাহলে এই এই টেবিল টকে গিয়ে ওনারা আর কিছু তো এটাকে এখন আগান না। এখন এখন এটার এটার পেছনে যে ক্যারেক্টারিস্টিক্স আছে, ওটা তো দেশের ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বদলাতে হবে। হুম। হুম। এবং এটা এটা একটুতে বদলাবে না, এটা জেনারেশন লাগে। আমরা যখন অনেক কিছু চিন্তা করি, এই যে নারীর নারীর এত বৈষম্য, নারীরা এত কষ্ট পাচ্ছে, এত ভুগছে, এত মৃত্যু হচ্ছে, এটা কবে শেষ হবে? হুম। আমেরিকাতে 150 বছর লেগেছে, 100 বছর লেগেছে নারীকে ভোটাধিকার দিতে, হুম। কালোদেরকে ভোটাধিকার দিতে 150 বছর লেগেছে। হুম। 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 আমেরিকার মতো লেখাপড়া জানা দেশে যদি এতদিন লাগে ভোটাধিকার, আপনি সমান ঘাড়ে হাত দিয়ে বিছনায় শোবেন কিন্তু ঘাড়ে হাত দিয়ে আপনি দিতে পারবেন না, একসাথে গিয়ে ভোট দিতে পারবেন না, তা আপনি বাংলাদেশকে কি 50 বছরেই এত তাড়াতাড়ি আমরা পেয়ে যাব? সময় লাগবে। অ্যাটলিস্ট আমাদের আমাদের তো ক্রোমোজোম তিরিশ ক্রোমোজোম তিরিশ বদল বছর হতে ধরে। হবে, ক্রোমোজোমে হ্যাঁ। ক্রোমোজোমে যে ইয়াগুলো আছে ওটা বদল না না, হতে যে সময়টা লাগে, অ্যাটলিস্ট সেই সময়টা দিতে হবে।
অত চট করে সম্ভব হবে না। না। হুম। আমাদের আমাদের অ্যাটলিস্ট 30 বছর ধরে নারী প্রধানমন্ত্রী ছিল। আমেরিকা এখন পর্যন্ত নারী প্রেসিডেন্ট হতে পারে নাই। তো ইন হ্যাঁ, দ্যাট কেস চিন্তা আমরা করেন। একটু এগিয়ে আছি, আমরা হুম। মানসিক ভাবে হুম। নারীদের ইয়াতে এগিয়ে আছি এবং এবং যে আমাদের নারী জনসংখ্যা দাঁড়িয়েছিল সে প্রেসিডেন্টের ওয়াইফ, তারপরেও পারেনি। শি ওয়াজ নট আ জেনারেল সিটিজেন। হ্যাঁ, একটা রাইট হলো রাইট জেনারেল রাইট। সিটিজেন থেকে উঠে আসা নারী, হুম আরেকটা হলো হুম। কানেক্টেড নারী, আরেকটা হলো উত্তরাধিকারী সূত্রে নারী। দেয়ার আর ডিফারেন্সেস। হ্যাঁ। এবং উনি তো ফরেন ফরেন সেক্রেটারি সেগুলো, ছিলেন, উনি উনি হ্যাঁ, উনি তো স্টেট হ্যাঁ, স্টেট ডিপার্টমেন্টের ইনচার্জ ছিলেন, হ্যাঁ, চিন্তা সেক্রেটারি। করেন। তো এখন তাও ব্যাপার তো হচ্ছে পারলো না। যে হ্যাঁ, হ্যাঁ, পারলো না এত নাম হ্যাঁ, করা, হ্যাঁ, এনিওয়ে। তো খুবই আমরা কঠিন। এখনই হুম। শেষ করছি। ধন্যবাদ, শেষ। ধন্যবাদ আপনার সঙ্গে আলোচনা করে আপা আমার ভালো আপনাকে। লাগলো। আমার অ্যাডভোকেসির আহ, কিছু কাজ আমি করতে পারলাম। আই হোপ দেখা যারা যাক। শুনছেন তারা বুঝবেন যে আমাদের ব্যথাটা কোথায়, কষ্টটা কোথায়। আমরা সারা জীবনটা দিয়ে দিলাম মানুষের উন্নয়নের জন্য। নিজে কিন্তু বিদেশে থাকার অনেক সুযোগ ছিল, আমি কিন্তু দেশেই থেকেছি। যে না, আমি দেখি কি করতে পারি। আমার কাছে চ্যালেঞ্জ যে আমি কি করতে পারি। ইটস নট চ্যালেঞ্জ টু এনিবডি এলস। তো আমি চেষ্টা করেছি, আজও চেষ্টা করেই যাচ্ছি। আই হোপ যে কিছু পরিবর্তন তো হয়েছে, আরো হবে। এটাই আমার চাওয়া। আর আপনি অফকোর্স যতখানি অফকোর্স। পারবেন আপনি চেষ্টা করবেন। আপনি যেখানে বসে আছেন সেখান থেকে আপনারও অ্যাডভোকেসি আমাদের সঙ্গে মিলবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার চাওয়া। অফকোর্স অফকোর্স। হ্যাঁ, আমরা আমরা সেটাই আশা করব। তো ধন্যবাদ আপা আমাদের সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। অশেষ অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক বন্ধুরি, আচ্ছা। আপনারা শুনলেন আজকে কি বলে ডক্টর আক্তারের কথোপকথন। অনেক ডেপথ, উনি অনেক জানে এবং উনি অনেক কি বলবো যে এত অল্প সময়ে এত বড় বড় ব্যাপার নিয়ে যেভাবে উনি বলেছে, আমার মনে হয় ক্লিয়ার, আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে এখানে কি করা উচিত, কি হচ্ছে, কি হওয়ার কথা এবং কিভাবে করা উচিত। উনি সবকিছুই বলেছেন। এখন দেখা যাক, আমরা আবারও ওনাকে যদি পাই, আমরা আরো অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবো, বিশেষ করে 71-এর ব্যাপারে উনি যে বই লিখেছেন সেটা নিয়ে বলবো। তারপরে এই রিফর্ম কমিশনের ওনার ডিটেলস আছে, সেটা নিয়েও হুম। বলবো। আমাদের স্বাস্থ্য খাতের যারা আছেন আমাদের দর্শকদের ভেতরে বা যারা গ্রামে গঞ্জে আছেন তারাও হয়তো এটা নিয়ে শুনতে পারবেন যদি চেষ্টা করেন। তো ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আবিদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। রাখলাম। আচ্ছা।